আসসালামু আলাইকুম বিসিসিবিএস। 16ই ডিসেম্বর 1971 সাল স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস এবং সময়ের তালে তালে 5ই আগস্ট, 34শে জুলাই 2024 সাল আরেকটি বাংলাদেশের বিজয় হয়েছে। সো আজকে আমাদের আলোচনায় বিসিসিবি প্যানেলে আমরা আলোচনা করব বিষয় টপিকসটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি এই বোঝা এভরিওয়্যার চলছে, সুশীল সমাজে চলছে, এলিটরা বলছেন, যারা স্বাধীনতা বোঝেন এবং বাংলাদেশকে বোঝেন তাদের ব্যাখ্যা আমরা শুনছি। আমরা সাধারণ মানুষের কথা শুনতে চাই এবং কানাডায় বসে যারা বাংলাদেশিরা আছেন তাদের অনুভূতি শুনতে চাই। আমার সাথে আমি রিয়েলি হ্যাপি। পরিচয় করে দিই দর্শকদের, তারপর একটু ইন্ট্রো দিয়ে তারপর আমরা আবার কথায় ফিরে আসবো। আমাদের সাথে আছেন অফকোর্স ইন দ্য অর্ডার অফ জয়নিং মিসবাউল ইসলাম, অ্যাক্টিভিস্ট ফর বাংলাদেশ। আসসালামু আলাইকুম মিসবাহ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ কাজ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন দি পাওয়ারফুল বিসিসিবি অ্যাডমিন, আমি বলবো পাওয়ারফুল, ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি একটু বলা যায়, দেওয়ান আহমেদ। সালাম আলাইকুম দেওয়ান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক হাজার ভাই, ভালো আছি। সবাইকে শুভেচ্ছা। এক হাজার ভাই, মিজওয়াল ভাই এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা যাব প্রসঙ্গটায়, এটাই যে আমরা ভুলি নাই 1971। 1971 বাংলাদেশ আজকে আমাদের, বাংলাদেশ পাসপোর্ট, বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার, বাংলাদেশ সবার এবং এই বিজয় সবার। সো এই বিজয়ের প্রেক্ষাপটটা আমরা চেষ্টা করব সবগুলো বিষয়। এটা একটা বিশাল একটা জমিন, এটা হচ্ছে সেই জামদানি শাড়ির বিশাল একটা আঁচল। এই আঁচলে আপনি বাংলাদেশের বিজয়কে কিভাবে উড়াবেন, কতভাবে উড়াবেন, অনেক রঙে অনেক ভাবে বিশাল একটা আঁচল। সো এই আঁচলে সবকিছু আনা সম্ভব হবে না, কিন্তু আমরা একটু চেষ্টা করব কিছুটা টাচ করার। দেওয়ান আহমেদ ভাই বাংলাদেশের বিসিসিবির অ্যাডমিন হিসেবে অত্যন্ত স্ট্রং ভূমিকা নিয়েছেন সাম্প্রতিক সময়ে। আপনারা হয়তো জানেন না, নেপথ্যের অন্তরালে আমরা জানি। সেই কারণে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আজকে এই টপিকটা কথা বলবেন। টপিকে যেতে হবে, অফকোর্স কি কি টপিক কথা বলার চেষ্টা করবো। এক নম্বর কথা হচ্ছে যে ইয়েস, সেই সেই আমরা শুনেছি, আমরা তো ভুলি নাই শহীদদের, 30 লক্ষ মানুষের আত্মত্যাগ। আত্মত্যাগ কেউ নিজে দেয়নি, কিন্তু তাদের জীবনটা নিয়ে নেওয়া হয়েছে সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত। এবং সেইটা ভোলার মতো না, এবং যখনই আমরা এটা মনে করি আমরা আসলে খুব আবেগ তাড়িত হয়ে যাই। এই স্বাধীন বাংলাদেশ, এই আবেগটা শুধুমাত্র কোনো আহ, কারো পক্ষে আসলে এটাকে ক্যাপিটালাইজ করা সম্ভব না, কারণ এটা সবার, কোনো দল এবং কোনো আহ, মানুষের পক্ষেও একা সম্ভব না। সেই ঠক ঠক ঠক, ঘর মে মুক্তি হ্যায়, এই কথাটা আমরা শুনেছি 71 সালে। বাই দ্য ওয়ে, আমাদের তিনজনেরই জন্ম 71-এর পরে। সেই ঠক ঠক ঠক, ঘর মে মুক্তি হ্যায়, মুক্তি বাহিনী আমরা শুনেছি এবং এভাবে আমরা বড় হয়েছি। তো সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। 2024 সালে আমরা শুনেছি অন্য একটা গল্প, ঠক ঠক ঠক, ঘরে কি ছাত্র আছে, সেই গল্প, দুটো রিলেশনশিপ। প্রশ্ন উঠেছে যে এলিটরাই কি শুধুমাত্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে? তারাই শুধু বাংলাদেশ বোঝে? মাওলানা ভাসানী, উনি তো দেওবন্দ একটা মাদ্রাসা থেকে শিক্ষিত ছিলেন, মুসলিম জননেতা ছিলেন। অনেকেই সেই সময় ছিলেন ছাত্র নেতারা, বর্তমান ছাত্র নেতারা, তখনকার ছাত্র নেতারা, তাদের কি ভূমিকা? তারা নাকি একেবারে কি যেন বলা হচ্ছে যে চেলা চামুন্ডা, চ্যাংড়া পাংড়াদেরকে নিয়ে নাকি বাংলাদেশে একটা বিশাল একটা অরাজ্যকর, একটা নৈরাজ্যকর ব্যবস্থা চলছে। স্বাধীনতার জন্য যে উম, আত্মদান, তাদের শহীদদের প্রতি নাকি আমাদের সম্মানের অভাব ঘটেছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে ফেলেছি। সত্যি কি তাই? সো আমার কথা শেষ, প্রসঙ্গে অন্য কথা বলবো। আমি একটু আপনাদের দুজনকেই, আপনারা দুজনই অত্যন্ত সম্মানিত। মিসবাহ অত্যন্ত অ্যাক্টিভ বলবো এই আন্দোলনটা নিয়ে সাম্প্রতিক সময়। তবু দেন ভাই, আপনি আজকে জানবার জন্য আমাদের 1 ঘন্টা দেরি, কারণ আপনি প্লেন থেকে নেমে রাইট নাও এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে একটু বলেন আপনার অনুভূতি। এবং যেটা বলা হয়ে থাকে, বাংলাদেশে নাকি মুন্নি সাহেব বলতেন অনুভূতি কি, আমি সেটা বলছি না, আমি বলছি যে বিজয়ের এই দিনে, আহ, বিজয় 1971 এবং বিজয় 2024 কিভাবে দেখছেন? ভাইয়া, সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের 1971 সালে এবং এই 2024 সালে যারা শহীদ হয়েছেন। অবশ্যই আমাদের মা বোনরা যারা স্যাক্রিফাইস করেছেন 1971 সালে এবং এই 2024 সালে, যারা আহত হয়েছেন এবং যেই পরিবারগুলি তাদের স্বজন হারিয়েছে, এগুলা ফিরে পাবার না। যে হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, এগুলা ফিরে পানো, তো আমি তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তো বিজয় তো ভাইয়া অবশ্যই একটা খুব আনন্দের, মানে আমি আমার লাইফে যে এরকম একটা ইভেন্ট
দেখতে পাবো, এটা আমি কখনো জীবনে কল্পনাও করি নাই। মানে আই আই ফেল্ট, আমি যে বিদেশে থাকছি, আমি এখানে বা দেশে যেতে পারি না, যদি এখানে থেকে যে আমি কি একটা আনন্দ পাইছি, এটা মানে ভাষায় বুঝাবার না। হুম। তো আমি খুবই খুশি, ভেরি হ্যাপি। এখন জাস্ট একটাই কামনা, যে এত শহীদের রক্তের উপর, এত আহত মানুষের উপর দাঁড়িয়ে এখন যে সরকারটা, আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে, দেশটাকে যেন তারা ঠিক মতো সংস্কার করে গড়ে তুলতে পারে, জি। যাতে করে এত স্যাক্রিফাইস, এত আত্মবিসর্জন, এটা যেন সাকসেসফুল হয়, বিফলে না যায়। আপনি 2024-এর বিজয়ের কথা বলছেন। আমরা 1971-এর সম্পর্কেও জানতে চাই, কারণ অনেকে শুনতে চাবেন। বাই দ্য ওয়ে, শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে আগামীকাল, 14 ডিসেম্বর। শহীদ জি। বুদ্ধিজীবীদের কথা আমরা ভুলিনি, আমরা কাউকে ভুলিনি। না। না। আমাদের বিন্দু বিন্দু, এটা বলা হচ্ছে যে মানে বিন্দু বিন্দু জল দিয়ে এই দেশটা তৈরি হয়েছে। এই আত্মত্যাগ, এই অনুভূতিটা আমার, যে আমি যে বাংলাদেশি। সো 1971-এর তো আপনার জন্ম হয় নাই যেমন ভাই। আপনি 71-এর বিজয়, 16 ডিসেম্বর অনুভূতি বা দেশে কিভাবে করতেন এই মুহূর্তে বিদেশে আপনি যদি ভাইয়া, চিন্তা করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। জি। হ্যাঁ, এটা তো একটা খুব মানে সেলিব্রেশন ছিল, কারণ আমার মনে আছে ছোটবেলায় ওই সময়টা স্কুল ছুটি থাকতো, বার্ষিক পরীক্ষার পরপরই মনে হয়। তা মনে আছে ছোটবেলা সবসময় আমরা, আব্বা আম্মা এই আমাদেরকে সাভার নিয়ে যেত, জি। স্মৃতিসৌধ। তো আমরা জি। দেখতাম ওখানে, অনেক দেখতাম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আসতো, অনেক শহীদদের ফ্যামিলি আসতো, ঘুরতাম ফিরতাম, তারপরে একটা আমাদের এখন পিকনিক করতাম। তো ছোটবেলা থেকে সবসময় আমি আপনার 21শে ফেব্রুয়ারিতে মাঝে মধ্যে শহীদ মিনারে যাওয়া, এক্স্যাক্টলি। আজিমপুর কবরস্থানে গেলেও ভাই মাঝে মাঝে আমার অনেক ফ্যামিলি মেম্বাররা ওখানে শুয়ে আছেন। তো এক্স্যাক্টলি। ওখানেও বেশ কিছু মুক্তিযোদ্ধার আমি আজিমপুরে ওই যখন ছোটবেলায় দেখতাম, কবর জিয়ারত করতে যেতাম। তো 16ই ডিসেম্বরটা অলওয়েজ ভাই আমরা খুব সেলিব্রেট করতাম, এটা আমাদের বিজয়। এটা একটা, আমরা একটা খুব গর্ব গর্ব ফিল করতাম, এবং এট প্রত্যেকেই দ্য সেম প্রত্যেকেই, হ্যাঁ, টাইম। আমরা কিন্তু প্রত্যেকেই, জি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বাংলাদেশি। আমরা একটু জি। মেজো ভাইয়ের কাছে শুনে অফকোর্স। আসি, তারপরে আসবো। মেজো ভাই, জি। মেজো ভাই, হোয়াটস ইউর টেক? আহ, সর্বপ্রথমে আসলে আমি আহ, যে বিষয়টা তুলতে চাই সেটা হচ্ছে যে ইতিহাস আসলে পরাজিতদের মনে রাখে না। আজকে জুলাইয়ের 5 তারিখে যদি ছাত্রদের এই বিজয়টা না হতো, হয়তো আমি এই প্রোগ্রামে আসতাম না। অগস্টের 5 তারিখ। হুম। সো অগাস্টের 5 তারিখ, সো আপনার এই 2000 ছেলে মেয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে এদের যে আত্মত্যাগ, এটার বিনিময়ে যে আজকে নতুন বাংলাদেশ, আমরা যেটাকে স্বাধীনতা দিয়ে বলছি। সো মানে এটার জন্য আমি বলবো যে প্রথমে আমি সর্বপ্রথম তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, প্রথমেই আমার কিছু বলার আগে। এবং তাদের কারণে আসলে হয়তো আমাদের আজকে এই এই আনন্দ, আমাদের মধ্যে এই উদ্বেগ। এবং একটা জিনিস আমি মনে করি যে আপনি বলেছেন অলরেডি, আমার সমাজের সবার এখানে জন্ম স্বাধীনতার পরে। স্বাধীনতার এই যে আনন্দটা, স্বাধীনতার পিছনে যে কি পরিমাণ আত্মত্যাগ, মানুষের কি পরিমাণ আবেগ ভালোবাসা, এটা আসলে আমার মনে হয় না মানে আমি এই এই জুলাইয়ের আগে কখনো এটা ফিল করেছি। আপনি জানেন আমি খুবই একটিভ বাংলাদেশের পলিটিক্যাল এবং এই ফেসিস্ট রেজিমের সময়, এই অন্যায় ও বিচারের বিরুদ্ধে আমি অনেক দিন থেকে খুবই একটিভ ছিলাম। এবং চোখের সামনেই যে এবং দেওয়ান ভাই অলরেডি বলেছেন যে আমাদের লাইফ টাইমে আমরা এটা দেখে গেলাম, দেখতে পারবো। আমরা হয়তো অনেক আশাও করিনি, তবে একটা পয়েন্টে ছিলাম যে উইল ফাইট ফর দ্য ট্রুথ, উইল ফাইট ফর দ্য জাস্টিস। এন্ড দিস আওয়ার ইয়থ, আমরা যা পারি নাই, আপনাদের জেনারেশন যা পারে নাই, এই ইয়াং জেনারেশন আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যে তারা দেখিয়ে দিয়েছে যে যদি তারা, আপনি যদি ডিটারমাইন হন, ইফ ইউ আর অন দ্য রাইট পাথ, লাইক ভিক্টোরি ইজ ইয়ার্স। সো একাত্তরটাকে আসলে আমরা, আমার মনে হয় আমি নিজে এখন 71-এর জিনিসটাকে আমি এখন অনেক বেশি ফিল করতে পারতেছি, যে হাউ, লাইক হাউ মাচ স্যাক্রিফাইস আওয়ার, লাইক আওয়ার প্রিভিয়াস জেনারেশন ডিড ফর দিস কান্ট্রি। থ্যাংক ইউ। আপনি একটু ব্যাখ্যা করবো দর্শকদের জন্য, আপনার পেছনে একটা ব্যানার দেখতে পাচ্ছি, বাংলাদেশি কমিউনিটি অফ অটোয়া। আপনি একটু ব্যাখ্যা করবেন এটা কেন, আর এটা কি একটা গ্রুপ? আমরা কোনো গ্রুপকে যেহেতু প্রমোট করি না টেকনিক্যালি। এটা ইটস নাথিং লাইক এ, উই ডোন্ট হ্যাভ এ ফেসবুক গ্রুপ অর এনিথিং। বাট আমরা যখন আহ, কানাডা, যখন হাসিনা এই যে মানে ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে যখন বাংলাদেশে আপনার আলাপ আলোচনা শুরু হয়, ঠিক তখনই আপনার আমরা আসলে বেসিক্যালি ছিলাম একটা বাইকারদের একটা গ্রুপ ছিলাম। আমরা এখানে একটু একটিভ, হাইকিং বাইকিং এসব আমরা খুবই একটিভ থাকি। তখন আমরা হঠাৎ করে একটা আমাদের কমিউনিটি থেকে চিন্তা করলাম, দেখেন এবং আমরা বিভিন্ন কারণে ধরেন ফ্লাড হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন ধরনের রিলিফ ওয়ার্ক, এসব কাজে আমরা কিন্তু ফান্ড রেজ করে আমরা গ্রুপ ওয়ার্ক কাজগুলো করতে থাকি। তখনই আমাদের হঠাৎ করে একটা আসলো যে আমরা তো আসলে এতগুলা মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছি,
why not let us united and জুলাইয়ের দিকে আর কি, জুলাই, ইন দ্য মিডল অফ জুলাই, যখন স্টুডেন্ট ইয়াটা 17 তারিখের পরে আমাদের আবু সাইদের মৃত্যুর পর পর যখন কুবিয়া হচ্ছে, আমরা চলেন, আমরা আমরা তো একটা কমিউনিটি এখানে আছি, why you are not, why you should তো not আই all. আন্ডারস্ট্যান্ড আপনারা এটা আন্ডারস্ট্যান্ড এর মাধ্যমে অর্গানাইজ করেছেন, প্রোটেস্ট করেছেন। বাংলাদেশ হাই কমিশনে প্রবাবলি অটোয়াতে প্রচন্ড অ্যাক্টিভ ছিলেন। জাতির পিতাকে যেভাবে বলা হতো জাতির পিতা, এবং যেভাবে ব্র্যান্ডিং করা হয়েছিল, তার ছবি নামিয়ে ফেলানো, সেইখানে নেতৃত্ব দিয়েছেন আপনারা, আমি জানি, বাংলাদেশি কমিউনিটি অফ ফটোয়া। এবং ইন্ডিয়ান হাই কমিশনের বিরুদ্ধে যে প্রতিবাদ সামনে রাস্তায়, তারও আপনারা নেতৃত্ব দিয়েছেন, এই বাংলাদেশি কমিউনিটি অফ ফটোয়া। সো দ্যাট ক্যান ইউ ডিজার্ভ ইট অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ফর ইউর অ্যাক্টিভিটি। তবে আমরা কি আলোচনাটাকে এবার একটু 1971 সালের, যেহেতু 16 ডিসেম্বর, 30 লাখ লোকের আত্মদান কিন্তু একটা সহজ ব্যাপার না। এবং ওই সময়ে যে আমাদের যে সামরিক জান্তা এবং যে পাকিস্তানি বাহিনীর সাথে যে আন্দোলন, তখন যে জয় বাংলা স্লোগানের যে 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 ব্যাপারটা ছিল, হ্যাঁ, এবং সেই ব্যাপারটা কি পরবর্তীতে যখন, আমি খুবই ডিরেক্টলি চলে যাচ্ছি এবং রিসেন্টলি এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তারপরে যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, যখন বুয়েটে আবরারকে হত্যা করা হয়েছে, তখন হচ্ছে সেই জয় বাংলার মানে চেতনাতেই তাদেরকে আঘাত করা হয়েছে। সো সেটার একটা অধঃপতন ঘটেছিল। সেটার জন্য কিন্তু স্লোগানের কোনো দায়ী নাই। তবে এখন তো আগামীকাল বা পরশুদিন তো আসলে বিশ্ব স্লোগান দিবস নয়, সুতরাং এই স্লোগান নিয়ে এত হইচই করার আমি কোনো কারণই দেখি না পার্সোনালি। আর নাম্বার দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমার প্রসঙ্গটা বলা হয়ে যাচ্ছে যদিও, যে শেখ সাহেবের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ সাহেব কি বলেছেন, শেখ সাহেব কি বলেছেন, এবং শেখ সাহেব কি বলেছেন সেটা উত্তর তো 1974 সাল, 1975 সালে বাংলার জনগণ দিয়েছে। বাংলার জনগণ অনেকে বলে থাকে। এটা কি ভুল বলা হয় নাকি সত্যি? এই সময়টা 1971 পরবর্তী, আপনি বলেছেন যে আপনি কখনোই স্বাধীনতা বা বিজয়ের মুক্তি পাননি। আমি মনে হয় আমার যেটা বুঝলাম, আপনি বলতে চেয়েছেন যে শেষ বিজয়ের যে আনন্দটা এবার আমরা ফিল করেছি, হোয়াট ইজ বিজয়। বাট আমরা তো করেছি স্কুলে কলেজে, যেটা দেওয়ান ভাই বললেন, রাইট দেওয়ান ভাই, আপনারা যখন ছিলাম 1971, তো আমাদের ভুলে যাওয়ার কথা না আসলে। তো এই 1971 কি হারিয়ে যাবে 2024-এর পরবর্তী সময়, 2025, 2026? এই প্রশ্ন দেওয়ান ভাইয়ের কাছে, হারিয়ে যাবে কি 1971? কখনোই না ভাইয়া। যেমন সবার একটা যেমন শেকড় থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন দেখেন ভাইয়া, 71 সালটাও কিন্তু হঠাৎ করে হয় নাই। আমরা যদি পিছায় যাই, আগে মনে করেন এই ব্রিটিশরা যখন ক্যাপচার করে রাখছিল, আগে ছিল ব্রিটিশ হটাও, সেখানে 1947-এ স্বাধীন হলো। উই আর হ্যাপি টু গেট ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সেখানে আমরা দেখলাম যে আমাদেরকে ওখানে দাবিয়ে রাখা হয়েছিল, আমাদের রাইট, প্রপার স্বাধীনতা পাই নাই। তো তখন আমাদের ভাষার স্বাধীনতা ছিল না। তো 1952, তো 1952টা ছিল মেইন এই বাঙালিদের একটা মানে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশের মেইন ফাইট। সেই 52 থেকে কিন্তু পরে ভাইয়া অ্যাবাউট 20 বছর 19 বছর পরে 1971 সালটা আসে। তো একটা জাতি কখনো তার অতীতকে, তার শেকড়কে ভুলতে পারে না। এবং এই 1971 সাল, তারপরে ভাইয়া যেটা আমার মনে আছে, আমি তখন ছোট ছিলাম, আমি মনে হয় ক্লাস 5-এ পড়তাম, 90-এর গণ অভ্যুত্থান। এই 90-এর গণ অভ্যুত্থানেও কিন্তু মানুষ রক্ত দিয়েছে এবং মানুষ মারা গেছে। আহ শহীদ নূর হোসেন, শহীদ ডক্টর মিলন। তো তখনও কিন্তু আমরা একটা স্বৈরাচার সরকারকে হটিয়েছি। বাট আনফরচুনেটলি যেটা হয়েছে ভাইয়া, যে যে কারণে দেশটা স্বাধীন শহীদরা, মুক্তিযোদ্ধারা করেছিল, সেটার ফল আনফরচুনেটলি দেশ পায়নি। আফটার 71 যা যা হয়েছে, ইভেন 90-তে যে গণ অভ্যুত্থান হলো, মানুষ আবার জীবন দিল, স্বৈরাচার সরকার গেল, স্টিল কোনো রেজাল্ট পেল না। কারণ জাস্ট যে রক্ষক যে সরকার হলো, সে স্বৈরাচার হয়ে গেল। আনফরচুনেটলি গ্রেট লিডার্স টার্নড ইনটু অটোক্রেটিক গভর্নমেন্ট, ভেরি ওকে, আনফরচুনেট। ওকে। আমি দুটো প্রশ্ন দর্শকদের বলে রাখি, যে দুটো প্রশ্ন পরবর্তী আসবে, এখনো আসেনি, আমরা এখনো আছি এই বর্তমান প্রসঙ্গে। প্রশ্নটা একটা হচ্ছে যে এই কানাডাতে আমরা কিভাবে কমিউনিটি, কিভাবে ইকোনমি কি ডিভাইড হয়ে যাচ্ছে? কারণ একটা দেখা যাচ্ছে যে ডিভিশনের একটা ব্যাপার চলে এসেছে, কারণ এক একজন এক এক মতের, কেউ চেতনার পক্ষে, কেউ চেতনার বিপক্ষে। এটা একটা প্রশ্ন আসবে, যা আপনাদেরকে বলে রাখছি। এই প্রশ্নের উত্তর আমাদের আপনাদের কাছে শুনতে চাই, অনুভূতিটা কি। আমরা কথা বলছিলাম, আহ, দেওয়ান ভাই বলছিলেন 71-এর যে চেতনার কথা, চেতনা কখনোই যাবে না। কিন্তু এখন আমি মেজবাকে জিজ্ঞেস করতে চাই, তো আমরা তো বড় হয়েছি, আমাদের শৈশব কৈশোরে শুনেছি যে আহ, স্বাধীনতা বিজয় 1971 শুধুমাত্র একটি দলই এনেছে, একটি দল, এবং এটি শুধুমাত্র একটি দলেরই প্রপার্টি। এবং প্রত্যেকটা কিছু, যা কিছু স্বাধীনতা, যা কিছু বাংলাদেশ, তার জন্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। পরিষ্কার ভাবে বলতে হবে, এখানে আর কারো কোনো অবদান নেই। যদিও আমরা দেখে থাকছি, আমি খুব অদ্ভুত হয়ে যাই যে মুক্তিবাহিনী, 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 যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ
সবচেয়ে বেশি আসন পেয়ে, পুরো পাকিস্তানে সবচেয়ে বেশি আসন পেল। সেই তারপরে যুদ্ধ যখন শুরু হলো, কই আমরা তো শুনলাম না যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। তখন সবাইকে একসাথে নিয়ে আসলো, বাংলার হিন্দু বৌদ্ধ মুসলমান, এবং যারা ইভেন ভোট দেয়নি কেউ, আমি জানি না, মানে সবাই ভোট দিচ্ছে, সবাই ছিল মুক্তি বাহিনী। কোথায় সেই মুক্তি বাহিনী? তো মিসবা, ওই প্রশ্নটা কিন্তু আমরা বলতে পারি যে কেন এটা চারিদিকে সবকিছুর কৃতিত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের ছিল? এবং এটার জন্য অনেক বুদ্ধিজীবীরা অনেক কথা বলবে। আমাদের আরেকটা প্রশ্ন হবে যে এলিট এবং বর্তমান সাধারণের চোখে কিভাবে ব্যাখ্যা করবো আমরা, সেই দুটো প্রশ্নই আমরা শেষ করব। তো এগেইন প্রশ্ন ব্যাক করি, মুক্তি বাহিনী কে? কোথায় গেল মুক্তিবাহিনী? সবকিছুর ক্রেডিট কেন শুধুমাত্র একটি দলের? আর আমরা কি শুধু আঙুল চুষছিলাম? বাংলাদেশের অন্য সবাই মিলে তারা মেনে নিয়েছে যখন, তাহলে তো আমাদের বলতেই হবে আসলেই ক্রেডিট বাংলাদেশ আওয়ামী লীগের। হোয়াটস ইউর টেক অন ইট? দেখো ভাই, মানে আপনার যে প্রশ্নের মধ্যে আসলে উত্তরটা, যে আমরা মানে দল মত নির্বিশেষে বাংলাদেশের মোটামুটি বলা যায় হাতে গোনা কিছু ছাড়া সবাই তো আপনার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়েছিল, স্বাধীনতা যুদ্ধে। অনেক মানে এক একজনের অংশগ্রহণটা এক এক রকম ছিল, কিন্তু আফটার দ্য লিবারেশন উই হ্যাভ সিন দ্যাট অল দ্য ক্রেডিট গোস টু ওয়ান পার্টি। আপনি যেটা বলেছেন জয় বাংলাটা একটা দলীয় সম্পত্তি হয়ে গেল, এটা তো দলের সম্পদ ছিল না, এটা তো একটা রাষ্ট্রীয় স্লোগান হওয়ার কথা ছিল। হুম। কিন্তু এই স্লোগানটাকে, এই দল আওয়ামী লীগই এটাকে একটা দলীয় স্লোগান বানিয়েছে, এই স্লোগান দিয়ে তারা যত অপকর্ম করেছে। যে কারণে আমরা রিসেন্টলি অবধারিত ভাবে আমরা যেটা দেখলাম যে কোর্ট যে রায় দিয়েছে, এটাতে আমি আশ্চর্য হইনি এবং এটাতে আমি আসলে কষ্টও পাইনি। কোর্টের যে রায় নিয়ে আমরা কথা বলতে চাই না। কোর্টের রায় এক হ্যাঁ, এক সময় এক এক হয়, এক এক আমলে এক এক ভাবে হতে কোর্ট পারে, হয়। কিন্তু ইট ওয়াজ লাইক, আমার মনে হয় এটা দায়টা কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে, যে কেন এই জয় বাংলা একটা জাতীয় স্লোগানই ছিল, আমি মনে করি এটা জাতীয় স্লোগান হতেই পারে, কিন্তু এইটাকে কেন দলীয়করণ করার মাধ্যমেই সবকিছু আওয়ামী লীগ তার নিজের করেছে, ওকে, ঠিক এভরিথিং, আছে। দ্য হোল ক্রেডিট। সো এবং এবং আলটিমেটলি যে যে ক্ষতিটা আওয়ামী লীগের জন্য হয়েছে সেটা হচ্ছে যে এই 24-এ এসে আপনি আমাদেরকে ধোকা দিয়েছেন, আমাদের সাথে, আমাদেরকে জোর করে হোক ধোকা দিয়ে হোক আপনাদের সাথে শটাতামি করেছেন, কিন্তু বছরের পর বছর আপনি এভাবে দাবিয়ে রাখতে পারবেন না। আপনি ইন্টারেস্টিং একটা কথা বলেন, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কথা, 96 এর ইলেকশন দেখেন, তারপরে 2007-এর ইলেকশন দেখেন, 2008-এর ইলেকশন দেখবেন যে 34%, 38% 96 এর ইলেকশনে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরে 2008-এর ভোটে প্রায় 54%, খুবই ভালো ল্যান্ডস্লাইড। তো বাকি 50%, বাকি 60% লোক কি বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের পক্ষে? তারা কে? আপনারা বলছেন যদি তুমি আওয়ামী লীগ না হও, যেটা বলা হতো এতদিন, তার মানে তুমি বাংলাদেশী না। এই যে তুমি তুমি হচ্ছে স্বাধীনতা পাকিস্তানপন্থী, বিরোধী, চেতনা স্বাধীনতা বিরোধী। বিরোধী। এই পাকিস্তানপন্থী শব্দটাকে ব্যাখ্যা করবেন? ভারতপন্থীরা মোটামুটি আমরা মনে হয় বুঝে গেছি হোয়াট ইজ ভারতপন্থী। জান ভাই, হোয়াট ইজ পাকিস্তানপন্থী? পাকিস্তানপন্থী ভাই, এটা একটা তারা বানাইছে একটা জিনিস, মানে কি বলবো, এটা তাদের নিজেদের স্বার্থে একটা ঢাল বানাইছে। এমন ভাবে বোঝাতে চাচ্ছে যে ওই তৎকালীন যারা স্বাধীনতা চায় নাই, হুম। যেসব বাংলাদেশি পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল, যে আপনি হলো তাদের দলের, মানে আপনি তাহলে বাংলাদেশ, আপনার পরিবার বাংলাদেশ হলো স্বাধীনতা চায়নি, মানে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। সেটা তো আপনি আমরা যদি বুঝছি সেই পরিষ্কার, সময়, কিন্তু এখন কেন বলছে? এটা তো আপনার মানে নাতিপুতি কিভাবে এখন আসে এটা এখানে? বলছে, এটা বলছে ভাইয়া, এটা যেটা করছে, যে যেটা বললাম যে তারা ভাগ করে দিছে, হুম। যে সিম্পলি ইদার ইউ আর উইথ আস অর এগেইনস্ট আস। মানে এখানে এমন কোনো কথা নাই যে ওকে ইউ আর নট উইথ আস, ইউ হ্যাভ আদার মাইন্ডসেট, ইউ Opinion. হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন। তারা এমন একটা বানায় দিছে যে ইউ আর ইদার উইথ আস অর এগেইনস্ট আস, মানে এরকম জিনিসটা করে দিছে, মানে তাহলে কোথায় আর সেই? কোনো হ্যাঁ ইয়ে ভাই। থাকতে পারে না, মানে ইন এখানে বিটুইন বা অন্য কোনো মত হ্যাঁ, থাকতে পারে না। মিসবাহ, একটা পয়েন্ট, এক্স্যাক্টলি এখানে এক্স্যাক্টলি আই এগ্রি। আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা অনেকে চিনবেন, ফাহাম ভাই, এক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিয়েছেন। উনি বলেছেন দেখেন, আপনারা স্বাধীনতার পরে 54 বছরে বাংলাদেশকে ভাগ করেছেন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী বলে, কিন্তু একটা জিনিস দেখেন, গত 15 বছরে যাদেরকে আপনারা পাকিস্তানপন্থী বলেছেন, এই জামাত এবং বিএনপি বা আদার এনি আওয়ামী লীগের যারা বিরোধিতা করে তারাই তো সব পাকিস্তানপন্থী আওয়ামী লীগের চোখে। এদেরকে আপনারা এত অত্যাচার করছেন, এত নিপীড়ন করছেন, জেলে দিচ্ছেন, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, এবং অনেকে দেশের বাইরে চলে গেছে। এদের মধ্যে একজনকে দেখাতে পারবেন এই দলগুলা থেকে যে কেউ পাকিস্তানে পালিয়েছে? যেখানে কিন্তু বলা আপনি হচ্ছে দেখেন সবচেয়ে বেশি, তাই তো, বাংলাদেশে যে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে পাকিস্তানে আছে পাকিস্তানে নাম্বারে। চিটং এর একটা কলোনি আছে ওখানে, আপনার মানে করাচিতে ওর ইয়াতে, সো আপনি ইসলামাবাদ আই থিঙ্ক। সো এরপরও একজন এই 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 দলগুলোর একটা নেতা, একটা কর্মী পাকিস্তান যায় নাই। ওকে। কিন্তু দেখেন আওয়ামী লীগের পলাতক নেত্রী থেকে শুরু করে আমাদের যে চট্টগ্রাম থেকেও পলাতক তো যত নেতা যারা আছে তারা এখন কোথায়?
তো আপনি যেটা বললেন পাকিস্তান বন্ধু এটা মিথ, এই প্যানেল আপনাদের কাছ থেকে যেটা আমরা ইটস এ বুঝলাম মিথ, আজকে শিখলাম, ইটস বিন প্রুভড। ইটস এ মিথ, তাই তো? এটা হচ্ছে ব্র্যান্ডিং। যখন ওয়ার্ল্ড ওয়াইড টেক্সাসে ওই যে গরু কেনা হয়তো, গরুর গায়ে একটা ব্র্যান্ড করে দেওয়া হতো যে তুমি হচ্ছে চেতনা, এই চেতনা মানে হচ্ছে তুমি আওয়ামী লীগ, এরকম করে গাল এক্স্যাক্টলি। পুড়িয়ে। আর যদি না দেওয়া হয়, যে গরুগুলো ব্র্যান্ডিং করা হয় নাই সেই গরুগুলো হচ্ছে পাকিস্তানপন্থী, এটাই বলা হচ্ছে তো। তো এটা মিথ আপনারা বললেন, আমি জানি না, এখানে অনেক মতামত আছে, অনেকেরই অনেক মতামত আছে। একটা জিনিস খেয়াল করছি, যারা 70 ঊর্ধ্ব, অনেকে বিশেষ করে যারা কানাডায় আছে, এই কথাটাও আমরা বলছিলাম, 3টা পয়েন্ট আমার মাথায় মনে রাখতে হবে। কানাডা আছে সবাই দেখছি বেশ উত্তেজিত হয়ে যাচ্ছে, মানে চেতনা নাকি চলে যাচ্ছে, বাংলাদেশ নাকি সিরিয়া হয়ে যাবে। অনেকে যোগ করছে সিরিয়া কি হলো, সেটা সিরিয়ার ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু বাংলাদেশ আফগান হয়ে যাবে, বাংলাদেশ ধর্মান্ধের একটা দেশ হয়ে যাবে, যেখানে আমি কোনো সমালোচনায় যাব না, ইসলামপন্থী দলগুলোর ভোট ছিল কত ইলেকশন গুলোতে আপনি যদি দেখেন, 5 থেকে 7%-এর উপরে নাই কিন্তু ইসলামপন্থী দল। তো 5 থেকে 7%-এর যদি একটা বা দুটো সিট বা 5টা সিটও পেয়ে থাকে ইসলামপন্থী দলগুলো, যাদের এজেন্ডা ইসলাম আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তো তারপরেও তো তারা তো আসলে ভোট পেয়ে এসেছে ওই জনগণের, এবং তারা তো 5 থেকে 7% ভোট, তো বাকি ভোটগুলো তো তারা পায়নি। তো কি কেন মনে হচ্ছে সবার যে পুরো বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরটা কি দিবেন জন ভাই? আপনার কোনো ব্যাখ্যা আছে, বা এটা বুঝি না আমরা আসলে কেন এই প্রোপাগান্ডা? দেখেন ভাইয়া, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেই। আহ, আমরা যদি 20 বছর বা 25 বছর আগের দিকে, 24 আগের দিকে যাই, আপনার 9/11 যখন ইউএসএ তে হলো, হ্যাঁ, দুই হুম, হাজার একে তো তখন ইউএসএ, তখন ডোনাল্ড রামসে আর রামসফিল্ড একজন ছিলেন তখন, মানে পররাষ্ট্র মিনিস্টার সামথিং। অবশ্যই রামসফেল্ড, সে হ্যাঁ। একটা কথা বার করছিল, খুব মানে কমন ডায়লগ, যে ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে। হুম, এবং মিডিয়া এমন ভাবে ফলাও শুরু করলো, পুরা আমেরিকাকে বুঝাই দিল যে মানে ইরাকে আমাদের হামলা করতে হবে, মুসলমান দেশগুলাতে ওখানে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, মানে তারা আমেরিকাকে না তো শেষ করে দিবে। হ্যাঁ। হুম, তো জিনিসটা হলো এরকম ভাইয়া, যে এখানে হলো এটা মিডিয়াতে তারা জিনিসটা এমন ভাবে যে ক্রিয়েট করে রাখছে বুঝানোর জন্য। এবং এই, তারা দেখাচ্ছে যে আওয়ামী লীগই অনলি ক্ষমতায় থাকতে হবে, আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে মানে, এবং শেখ হাসিনা ইন্ডিয়ার হেল্প নিয়ে, আপনার যে তারপর প্রথম আলো নিউজ পেপার, ডেইলি স্টার, যেগুলো পুরো হুম। একদম ইন্ডিয়ার সাথে আওয়ামী দেশটা লীগের সাথে মৌলবাদী হয়ে যাচ্ছে, দেশটা একটা জঙ্গি জঙ্গি দেশ হয়ে হ্যাঁ, যাচ্ছে। তো তাদের কাজই হলো বাইরে আমেরিকাকে দেখানো, যেখানে হলো আপনার এই যে এই জামাত জঙ্গি, বিএনপি জঙ্গি, সো হুম, অনলি আমরা থাকলে এই জঙ্গি দমন হবে। মানে হুম, এটা ওদের একটা জাস্ট আই ওয়াশ টু আদার পিপল। এবং দেখেন ভাই, মানে সত্য ধরা ধামাচাপা থাকে না। আপনার মনে আছে একটা খুব হৃদয় বিদারক ঘটনা ঘটছিল, সেই মনে হয় 2014 না 2016 সালে, হলি হুম, আর্টিজানের ওই সময় যে ওই যে মার্ডার গুলো, এখন আমরা বুঝি যে ওগুলা কোনো জঙ্গি না, ওগুলা সব বানানো পাতানো সব, মানে 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 আওয়ামী লীগের করা, ওই শেখ হাসিনার প্ল্যান, রয়ের প্ল্যানে সব মার্ডার গুলো করা, যেখানে মানে দেখানো হচ্ছিল যে জঙ্গিরা মানে বাংলাদেশ এখন মানে বাংলাদেশ সরকার দখল করে নিবে, মানে রাইট, রাইট, রাইট। এভাবে জঙ্গিরা শুরু হয়েছে। তো এগুলা দেখায় মানে আওয়ামী লীগ তার থাকাটাকে জাস্ট পাকাপোক্ত করছে। মানে দ্যাটস বিডিআর ওয়াজ আওয়ামী লীগ আপনি এজেন্ডা। অনেক কথা, আমরা আসলে যাবো না, ওই আলোচনায় যাবো না, বিডিআর এই এই দুঃখজনক ইতিহাসে আমরা এখন যাবো না, স্মৃতিতে। আজকে বিজয়ের দিন আমরা শুধু বোঝার চেষ্টা করছি, এগ্রি। সো আপনি বলছেন যে এই প্রচারণার অর্থহীন, ভিত্তিহীন, যেখানে বাংলাদেশে 90%, আর ধরলাম 90% মুসলিম, সেখানে এই বাংলাদেশ বললে আর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনায় ইসলাম থাকবে না কেন, এটা আমার আসলে বুঝতে অসুবিধা হয়। কারণ আপনি যদি দেখেন এখন ইসলাম আছে, তার মানে কিন্তু এই না যে ইসলাম 90% ভোট পাচ্ছে, ইসলামিক দলগুলো ভোট পাচ্ছে মাত্র 10%। সেখানে বিএনপি পাচ্ছে, এবং আওয়ামী লীগ ছিল এতদিন, তাদের তো আমরা দেখে এসেছি 96-এর যে ব্যাক করি, যেই আসুক না কেন আমরা দেখবো মাল্টিপল ডেমোক্রেসি। সো মিসবা, হোয়াটস ইউর টেক অন ইট? আমরা মানে কেন ইসলামের সাথে ইসলাম কেমন আমি ডিরেক্ট প্রশ্ন করি, শিল্পকলা একাডেমিতে কাওয়ালি হবে, এবং শিল্পকলাদের মুক্তিযুদ্ধের বিজয় দিবসের অনুষ্ঠানে কি জানি হবে আমাদের, রবীন্দ্রসঙ্গীত হবে, বিজয়ের গান হবে, আবার কাওয়ালিও হবে। সো কাওয়ালি থাকাতে সবার মনে হচ্ছে মানে একটা মানে অদ্ভুত একটা অবস্থা, কেন ইসলামের সাথে সহাবস্থান হবে না কেন বিজয়ের? এক্স্যাক্টলি, শিল্পকলা তো শুধুমাত্র শিল্পকলা মানে এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত গাওয়া হবে, এবং আপনার কাওয়ালি বা উর্দু গান গাওয়া যাবে না। এবং আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির উর্দু, আমি ক্যাম্পাসেও আমি উর্দু, উর্দু আমি বলতে চাচ্ছি না, না, উর্দু। কাওয়ালি গুলো আপনার হয় না বেসিক্যালি, কিন্তু অনেকের গা চুলকানিটা এখানেই, যেহেতু আচ্ছা। কাওয়ালি, মোস্ট অফ দ্য কাওয়ালি আর লাইক ইন উর্দু। সো এইটা মানে সমস্যাটা ওই জায়গাতেই। ও সো সমস্যা, এখন তাহলে তো পার্সোনালি আমারও সমস্যা বলতে দেখলে। এখন এখন দেখেন, আমাদের তো
লাইক যদি আপনি বলেন যে উর্দুতে সমস্যা, আমি যেমন ধরেন এই যে কিছুদিন আগে একটা জাতীয় পতাকা নিয়ে একটা ব্যাপারে ইস্যু ইস্যু হ্যাঁ, আসলো, জাতীয় আমি ভাষা হয়েছে। যাচ্ছি না, কিন্তু এইটা নিয়ে ধরেন মানে একটা লোক গেরুয়া পতাকা জাতীয় পতাকার উপরে তুলছে, এই কারণে আমার বিশাল অপমান হয়ে গেছে। আই ডোন্ট বাই দোস। এবং আচ্ছা, ঠিক আপনার আছে। মানে পতাকা নিয়ে এত এত কিছু বা আরেকজনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার এত গা চুলকানি আমার আমি আমার পার্সোনাল, আপনি বলেন, আমি কি বলতে পারি যে এটা যে কালচার থেকে আমি যেতে চাচ্ছি না আসলে বিতর্কে, কারণ আচ্ছা কালচার হ্যাঁ, একটা বিশাল ভাস্ট থিম। আমাকে যদি বলেন আমি উর্দুর পক্ষে না, কোনোভাবেই না। বাট আপনি আপনার ইসলাম যে বলেন, আমি ইসলামের পক্ষে। হ্যাঁ, আপনি যে পয়েন্টটা বলতেছেন এটাই, শিল্পকলা শুড হ্যাভ অ্যাকোমোডেট অল ডিফারেন্ট কাইন্ডস অফ থিং, রাইট? আমাদের আপনি দেখেন এখানে কি কানাডাতে বসে আমরা তো এখানে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশি প্রোগ্রাম আমরা করতেছি না, ইটস লাইক এ ওকে, তখন আমরা এটাকে এপ্রিসিয়েট করি, মাল্টি কালচারাল বলি, কারণ আমরা সব কালচারকে এপ্রিসিয়েট করি। ওকে, টু তাহলে মেক ইউর পয়েন্ট। আপনার শিল্পকলা একাডেমি বাংলাদেশে কেন, কাওয়ালি তো একসময় আমরা ছোটকালে দেখছি আমাদের এলাকা তো কাওয়ালি ওয়াজ এ ভেরি পপুলার থিং, দিস ইজ দ্য থিং। আমাদের মুরব্বীরা। হ্যাঁ, ঠিক আছে, আই এম নট এগ্রিং ইট, আছে। বাট হিন্দি গানও হয়, বাংলাদেশের বিয়েতে হ্যাঁ হিন্দি গান হ্যাঁ হচ্ছে। হ্যাঁ এবং হচ্ছে। দেওয়ান ভাই বলছেন বাংলাদেশে যে আগে বিজয় দিবসের যে উৎসবটার কথা বললেন, বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, শুধুমাত্র 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ। তারপর সন্ধ্যার পরে কি হয়, সেখানে হিন্দি গানের দুর্দাম দুর্দাম একেবারে তৃতীয় মাত্রার হিন্দি গানের নাচ গান শুরু হতো, তাই তো? প্রত্যেকটা মহল্লা মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে। তখন কিন্তু হিন্দি গান চলতো। হ্যাঁ, এখনো তখন তো কিন্তু কেউ আপত্তি করেনি। হ্যাঁ, ঠিক এগ্রি। আছে, কিন্তু উর্দু ভাষার প্রতি আমার রিজার্ভেশন আছে, আই ডোন্ট এগ্রি। আমি একটা ছোট্ট কথা এখানে বলি, একটু যেটা বলি, আমি ভাইয়া রিসার্চ করা পছন্দ করি, আমি জাস্ট নিজের ওপিনিয়ন বলাটা পছন্দ করি না। দিস ইজ মাই টেক। আমি যখন থেকে ফেসবুকে লেখালেখি শুরু করলাম, মনে করেন জুলাইয়ের 10-12 তারিখ থেকে, মানে আমি যখন দেখলাম যে এরকম আন্দোলন হচ্ছে, প্রথমে তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারপর অন্যখানে, তো বিশ্বাস করেন আমি যেটা দেখছি এখানের এই যে শিল্পকলাকে যাবে যে উদীচী, ছায়ানট আর শিল্পকলা, এরা হলো পুরা প্রো প্রো অ্যান্ড প্রো আওয়ামী লীগার, মানে দে আর 100% ফান্ডেড বাই আওয়ামী লীগ। তো এই উদীচী, ছায়ানট এরা কানাডাতেও আছে, এখানে অনেক বয়স্ক লোকজন আছে, তো এদের শরীর পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায় যখন ওরা এখন দেখতেছে যে ওদের যে যে খাবার দিত, দ্য হ্যান্ড দ্যাট ইউজ টু ফিড দেম, ফান্ড দেম, যে তারা এখন উৎখাত হয়ে গেছে, পতন হয়ে গেছে। তো এই জন্য ভাই আমাদের এই শিল্পকলার ওই যে যে ফারুকি হিমসেলফ অলসো, হি ইজ আ ভেরি কন্ট্রাডিক্টরি পার্সন। তো বাট আমি যাদেরকে ফলো করি, পিনাকি বলেন, ইলিয়াস ভাই বলেন, এরা গত 10 বছর ধরে ভাই দেশ থেকে উৎখাত, এবং এরা সব দেশের জন্য কাজ করে আসতেছে। তো এই উদীচী, ছায়ানট হলো সিভিয়ার প্রো আওয়ামী লীগ, এবং তারা মানে বিরোধিতার জন্য বিরোধিতা, যেটা বলে সরাসরি, যে তারা যে কোনো কিছু করলে এখানে তারা হলো ইয়ে করবে, আপনার হলো প্রোটেস্ট করবে। কিন্তু ওখানে আপনি পূজা মণ্ডপ বসান, ওখানে আপনি পূজার ইয়ে করেন, তারা কোনো প্রোটেস্ট করবে না। মঙ্গল প্রতীক বিকজ হবে, মঙ্গল এগেইন, প্রতীক হলে অসুবিধা হ্যাঁ হবে। হ্যাঁ, কারণ কারণ হলো তারা ওই যে এই যে ইয়ে নিয়ে, কূপ নিয়ে, ওই যে আগুন ধরবে কুপি, আমাদের ছোটবেলায় যে যে কুপিতে যে কারেন্ট চলে গেলে কুপি জ্বলতো, ওই কুপি হাতে নিয়ে পূজার গান করবে, সব করবে, বিকজ দে আর ফান্ডেড বাই ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। তো দিলান এটাই ভাই হলো অনেক ভাই বিরোধিতা। স্ট্রং কথা বলছেন, অনেক স্ট্রং। আমি সব কথা আই এম নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি, বাট ইউ আর না না, রাইট এটা আমি বললাম, এটা আমার টেক, এবং আমি কিন্তু মানে এটা হলো প্রুভেন ভাই যে এই উদীচী, ছায়ানট, উদীচী ছায়ানট যেগুলো আছে, এরা বাংলাদেশে, টরন্টোতে, নিউ ইয়র্কের সবখানে, এরা একদম মানে এদের গা, মানে ওরা ঘুমাতে পারে না, মনে হয় 3বার গোসল নিতে হয়, যে এটা বিশ্বাস করতে যে হোয়াই আওয়ামী লীগ ইজ নট ইন পাওয়ার এনিমোর। ওকে, দেন- কিন্তু আপনি কিছু বলতে চান একটা দেওয়ান কিন্তু। ভাইয়ের সাথে জি, এখানে দুইটা পয়েন্ট, একটা আসলে আপনি তো দিলান ভাই লাস্টে, বেশি স্ট্রং বলে হচ্ছে না, না 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 স্যার। না, দেওয়ান ভাইয়ের সাথে আমি আমি ওনার উনি যা বলছেন এগুলো কিন্তু ফ্যাক্ট, এগুলাকে এখন আমরা হয়তো ভদ্র মানে ইয়াতে আমরা হয়তো এগুলাকে একটু এড়াই যেতে পারি, আমরা কিছু না বলতে মানে ওকে ওয়েল আমি কিছু বললাম না, বাট হোয়াট হি ইজ সেইং দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা এই যে উনি যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছেন বাংলাদেশে, এদেরকে আমরা কিন্তু আপনার আমি ভদ্র ভাষায় বলতেছি আর কি, এরা দে দে ওয়ার্ক জাস্ট বিকেম লাইক এন ফেসিস্ট এনাবলার। সো তারা এই কাজটা করেছে। এবং আপনার যে আগের পয়েন্ট একটা প্রশ্ন ছিল যে হোয়াই ইসলাম, মানে ইসলামের সাথে ইসলাম হলে টেরোরিজম, এই জিনিসগুলা কেন আসছে? সো হ্যাঁ, আমি ইসলামের সাথে বাংলাদেশি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার সাথে চেতনা কিন্তু যায় ইসলাম না, চলে না, আমি বুঝি and না। and why they are like always putting like Islam and with the terrorism, like এই যে হোলি আর্টিজানের জন্য উদাহরণটা দিলেন এখানে, মানে উনি মোটামুটি পয়েন্টটা কভার করেছেন, কিন্তু ওভারঅল পিকচারটা হচ্ছে যে দ্য লাস্ট 15 ইয়ার্স যে ওয়ার এগেইনস্ট টেরোরিজম ওয়েস্টের হুম, যে কনসেপ্টটা ছিল, হুম, এবং হ্যাঁ, এটা নিশ্চয়ই। পুরাপুরি ছিল যে ওয়ার এগেইনস্ট টেরোরিজম মিন্স বেসিক্যালি ওয়ার এগেইনস্ট দ্য ইসলামিক অল অল কিন্তু অল দিস একটা, থিং, রাইট? একটা এটা আমরা জানি সবাই, এটা নতুন কথা বলি। সরি, আই এম ইন্টারাপ্টিং, বাট ইউ ক্যান নো নো কন্টিনিউ, ইটস ইউ ক্যান ওকে, ইন্টারাপ্ট মি।
যে দেওয়ান ভাই যেটা বললেন যে যে যারা খুব কয়েকটি প্রতিষ্ঠানের কথা বললেন, যারা খুবই বলছেন যে ওরা একটু একমুখা একচোখা তাদের দৃষ্টিভঙ্গি, তো তাদের ওই জিনিসটা আমার একটু খুব আপত্তি লাগে। সেটা হচ্ছে যে চুল খুব সাদা পাকা, এই 70 বছর বুড়া হয়ে গেছে, হ্যাঁ তারা বলছে ওরা কি বুঝে, হাসনাত সার্জিস বাচ্চারা কি বুঝে। কিন্তু ওই বাচ্চাগুলোর যে সাহস, যেভাবে সাহস জানের দিছে, আপনার মধ্যে কিন্তু 70 বছর ওই সাহস দেখাতে পারেন নাই কোনোদিন। নোপ। অন্যায় কি কোনোদিন অন্যায় বলতে পারেননি। এখানে বসে বসে আপনি বিশাল ধরে তথ্য দিচ্ছেন, প্রথম আলোর গোল টেবিল বৈঠকে বসে আন্দোলন করছেন, বিরাট বিরাট মুখে মুখে আমরা যেমন করছি। আমি তো মনে করি আমার থেকে অনেক সাহস বেশি, আমার সেই সাহস নাই। সেই সময় আন্দোলনে যে ওই ছাত্ররা যে সাহস দেখিয়েছে এবারে 2024 নাই। কিন্তু এই যে এইখানে এলিটের কথাটা আসছে, যে তুমি বাবা কোথায় কি পড়েছো, তোমরা স্বাধীনতা কি বুঝো, 30টা বছর ধরে যারা আন্দোলন করেছে, পলিটিক্স করছে 30 বছর, হ্যাঁ আমরা চাল টিপে টিপে তোমার মতো কত সার্জিস দেখলাম, এই কথাগুলো হচ্ছে কিন্তু আলোচনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এলিট এবং সেই ছাত্র। তো আপনাদের এখানে কি মনে হয় আসলে, মানে পলিটিক্স কি আসলে, মানে ওই 30 বছর ধরে দেওয়ান ভাইয়ের কথা অনুযায়ী একটা দলের রেগুলার ভাতোয়া মাসোয়ারা মাসিক ভাতা পেয়ে পেয়ে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, এটাই কি পলিটিক্স? নাকি হচ্ছে সময়ের পথে রাইট ভাবে দাঁড়িয়ে যাওয়া, বুক পেতে দেওয়া, এই যে বুকটা পেতে দেওয়া গুলির সামনে, এটা নাকি দিস সব ইজ বানানো কাকি, আমি জানি না, এখন নাকি বলা হচ্ছে এগুলো সব বানানো গল্প। দিস ইজ দ্য ওয়ে। আপনার আমি নিচ্ছি। সো আপনার এই সাইড যদি বুক পেতে না দিত, আমাদের এই স্বাধীনতা আসতো না। আপনার নাহিদরা যে স্যাক্রিফাইস করেছে, দিস ইজ লাইক লাইক আপনি ওই সময়টা চিন্তা করেন, দিস ইজ ডু অর ডাই। কি হতো না, আপনি তো বলছেন কি হতো না, কি আসতো না, এখন তো আরো খারাপ আছি আমরা, আমরা নাকি এখন মধ্যম না, আয়ের দেশে ছিলাম। ওই যে আপনি মধ্যম আয়ের দেশে ছিলেন, বাংলাদেশ সাই সাই করে উন্নতিতে যাচ্ছিল, আমাদের পার ক্যাপিটা জিডিপি বাড়ছিল। আমি একজন ইকোনমিক্স আর অর্থনীতির ছাত্র, এইসব প্রশ্নগুলো যখন আমার সামনে কেউ বলে না দুর্ভাগ্যজনক ভাবে, এবং ইভেন আমাদের অটোয়াতে যারা এই ধরনের পোস্টস দেয়, আমি দেখলাম খুব ইন্টারেস্টিংলি এরা সব আমাকে ব্লক করে রাখছে। সো ওকে, এদেরকে এগুলো খন্ডানোর আমি কোনো একটা চান্স পাই না, সুযোগ পাই না, যারা এইসব কথা বলে। আর এগুলো যদি এখন আমি ডিফেন্ড আনসার করতে যাই, ইট উইল টেক লং টাইম। আচ্ছা আমার আমি মনে তো হয় আমরা দেন ভাই খুব ইন্টারেস্টিং, ওনারা এখানে অটোয়াতে খুব ডেমোক্রেসি দেশ, ক্যানাডা ডেমোক্রেট। আমরা এখন ক্যানাডাতে চলে আসি, শেষ প্রশ্নে চলে আসবো মোটামুটি, কারণ অনেক কথা অনেক আলোচনা করা যায়। ওটাতে দেখলাম যে আমরা আন্দোলনের সময় আন্দোলনের পক্ষে বেশ কিছু বিক্ষোভ হচ্ছে, আমি নিজেও গেছি, মিসবা ছিল। আবার আন্দোলনের বিপক্ষেও, মানে সরকারের স্বৈরাচারের পক্ষেও একটা হয়েছিল একটি প্রসেশন পার্লামেন্টে। আমি দেখলাম মিসবা ওখানে উপস্থিত, ওদেরকে জিজ্ঞেস করছে আবার বিশেষ করে, ক্যান ইউ রিকল এনিথিং, মানে কলটা কেমন ছিল, এবং ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং কল, যে ডু ইউ রিমেম্বার এনিথিং, যে তাদের কি জি, বক্তব্য আর তোমার কি বক্তব্য ছিল। এটা খুবই ইন্টারেস্টিং ছিল যে আমরা 21 তারিখে আমরা কানাডা এমবাসিতে যাই, প্রথমটা আমরা করি, যেটাতে আপনিও ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আজহার অফকোর্স ভাই। বলবো। কারণ অনেক লোকজন উপরে এমবাসিতে যেতে চায় নাই, কারণ আমরা তখন শিওর লোকজন জানে না যে হ্যাঁ রিমেম্বার, আদৌ হাসিনা থাকবে কিনা। সো আমি খুবই, আমরা 4 জন গিয়েছিলাম, ভাবি এবং আমরা আর 2 জন। সো এটা ছিল 21 তারিখে। এখন 23 তারিখে আমরা ইউনিভার্সিটি অফ এটা অটোয়া। বলে দিই, মিসবাহ এসে বললো আমরা এমবাসিতে যাব প্রতিবাদ করতে, স্মারকলিপি দিবে, যাবেন? হ্যাঁ আপনার যাওয়া লাগবে, হ্যাঁ ঠিক আছে। আমরা বললাম ওয়াই নট, দিস ইজ দ্য রাইট থিং, আই ডোন্ট কেয়ার, আমি যাবো না কেন, রাইট থিং। আমার খালি মনে হচ্ছে আমি যদি বাংলাদেশ থাকতাম, আমার বাসায় এসে দরজা knock করতো যে ইয়া তোমার বাসায় ছাত্র আছে কিনা, আমার বাবা মা ভয় থাকতো। ইয়া প্লিজ ইয়া প্লিজ আমি কন্টিনিউ। আমি ইভেন লাইক আমরা জানেন 21 তারিখে আমরা যে এমবাসিতে যে দিছিলাম, এটা ছিল 1 দফা। 21 তারিখে আমরা বলছি একদম দিস ইজ ওয়ান right. ওয়ান পয়েন্ট, হাসিনা হ্যাজ টু গো, কারণ হাসিনার আন্ডারে এই যে ছাত্ররা মারা গেছে আচ্ছা এদের বিচার হবে না। ঠিক আছে, সো এরপর আসেন এখন শেষ করি, হ্যাঁ। আপনি যে পয়েন্টটা বলতেছেন ওটা ছিল 24 তারিখ, আমার মনে আছে মঙ্গলবার। ওই দিন যেটা হলো আপনার এমবাসির সামনে কানাডার যে আওয়ামী লীগ, ওরা, সরি, পার্লামেন্টের সামনে ওরা একটা ডাকলো, জনসভার মতো ডাকলো। আমি আমার তখন অলরেডি বাংলাদেশে কয়েকশো ছাত্র মারা গেছে, লাইক মোর দ্যান 500 স্টুডেন্ট গট কিলড, এই যে সাধারণ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব ইনক্লুডিং। আমার খুব আশ্চর্য লাগলো যে এই লোকগুলা এরা কারা। এবং আমি শুনতেছি আমাদের অটোয়ার কমিউনিটির লোকজন আছে, মন্ট্রিয়াল থেকে আসছে, টরন্টো থেকে আসছে। তখন আমি চিন্তা করলাম, ওয়েল, আই শুড আস্ক দেম হোয়াট দে আর লুক, তারা কি চায়, আসলে হোয়াট কি দে আর বলতে চাই। আস্কিং ফর, কি বলতে চায়। সো আমি তো জানেন আমি একটু সাইকেল টাইকেল চালা, আমি, ইট ওয়াজ এ ভেরি নাইস গুড ওয়েদার, আই টুক মাই বাইক, ইট ওয়াজ এ লাঞ্চ ব্রেক, সো আই জাস্ট লাইক টুক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য লাঞ্চ ব্রেক। ম্যানেজারকে বললাম আমার একটা 1 ঘন্টা বেশি লাগবে আজকে, একটা ইন্টারেস্টিং একটা কাজে যাচ্ছি। সো আই টুক দ্য বাইক, আমার বাসা থেকে লাগে ধরেন 20 মিনিটস, আই ব্রাইট কুইক। ডিরেক্ট বলছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে চাচ্ছি, সরি টাইমের জন্য। তারপর ইউ হ্যাঁ, ওয়ার দেয়ার। সো ওখানে গিয়ে যেটা দেখলাম, আমাদের পরিচিত লোকজন দেখলাম, তখন আমি চিন্তা করলাম যে ওকে, লেটস আস্ক দিস পিপল হোয়াই দে আর হিয়ার।
সো আমি তাদেরকে যে আমার ওই ভিডিওটা যদি আমি হয়তো মানে এটা খুব মানে একটা ভাইরাল ভিডিও হয়ে গেছিল, লাইক মিলিয়ন ভিউজ। সো তখন আমি ওদেরকে বললাম যে মানে কি তো আপনারা কি চান, বলে যে হাসিনার বিরুদ্ধে এই যে স্টুডেন্টরা আন্দোলন করতেছে, মিথ্যা কথা বলতেছে, এগুলা যে তো আমি বললাম, আমি তো, তো তারা মনে করছে আই এম নট ইভেন বাংলাদেশি, বুঝছেন? সো আমি তাদের কাছ থেকে প্রশ্নগুলো এমন ভাবে বাইর করতেছি যে আমি হলাম একজন বাইরের, আই জাস্ট ওয়ান্ট টু নো। সো এখানে একজন মুক্তিযোদ্ধার সাথে, 71-এর একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আমার কথা হয়েছে। সো যারা ইন্টারেস্টেড এটা জানতে পারেন। বাট মানে এইটাই আমার খুব তখন আশ্চর্য লাগছে, দা দা ওয়ে দে আর। তারা বলতেছিল যে মানে একজন বলতেছে যে সাইদকে আসলে ইয়া মারছে, মানে সাইদকে বিএনপির লোকজনে মারছে, সাইদ কিন্তু ইয়াতে মারা যায়নি, কারণ ওরা রাবার এই বুলেটটা মারা যাবে। রাবারে, হ্যাঁ ওকে বিএনপির লোকজনই মারছে, নিজেরা মাইরা নিজেরা ইয়া করতেছে, লাইক ইন লাইক 2-3 ডেজ। তো তাদের মধ্যে নেই কোনো অনুশোচনা, আমরা এখনো তাদের মধ্যে এটা দেখি না, লাস্ট পয়েন্ট মানে তখনও তাদের মধ্যে এটা ছিল না। ছিল না এবং এখনো নেই, এবং তারা এখন হাসছে। আপনারা জানেন, যারা তো প্রথমত এটা দেখবেও না শুনবেও না এই আলোচনা, জন্মে কিছু বলবেন মনে হয়, যদি হ্যাঁ মনে ভাইয়া, করেন। আমি দুইটা পয়েন্ট এখানে আপনাকে এটা বলি। আপনাকে জিজ্ঞেস করছিলেন একটু আগে যে রাজনীতি টা কি, মানুষ কেন করে, কি জন্য করে। হ্যাঁ, তা আমি একটু বলি ভাই একটা জিনিস। 71-এর মুক্তিযুদ্ধ যেটা হয়েছে, ওটা ছিল বিপ্লব, ওটা রাজনীতি ছিল না। তারপরে যখন মুজিব টুক ওভার দা পাওয়ার, ওখান থেকে রাজনীতি শুরু হয়েছে। আহ 91-এর 90-এর যে গণঅভ্যুত্থান, দ্যাট ওয়াজ এ বিপ্লব, ওটা রাজনীতি ছিল না। তারপরে যখন ক্ষমতা পাইছে পলিটিক্যাল পার্টি, তখন হলো রাজনীতি শুরু হয়েছে। হুম। সেম এখন যেটা হয়েছে ভাইয়া 24 সালে, এটা বিপ্লব হয়েছে, এখানে কোনো রাজনীতি ছিল না, রাজনীতি থেকে রক্ত দেয় না। আনফরচুনেটলি আমাদের দেশের 99% লোকজন রাজনীতি করে পয়সা বানানোর জন্য, মানুষকে সেবা করার জন্য না। এখানে দেখবেন আপনি বাংলাদেশে যাদেরই পয়সা হয় তারপরে তারা ক্ষমতা চায়। তো ক্ষমতা চায়, তাহলে আসো আমরা রাজনীতিতে যোগ দিই। যেমন রিসেন্ট কিছু এক্সাম্পল, এই যে ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, আরো আরো, যে ঠিক আছে পয়সা পাতি বানাইছি, খেলে অভিনয় করে, এখন আমরা রাজনীতিতে যে আরো পয়সা বানাই আর হলো ক্ষমতা বানাই। হুম। আপনি একটা জিনিস দেখেন, এখানে যারা এই যে আন্দোলন করতো সামথিং, তো জিনিসটা হচ্ছে যে এখানে দেখতে হবে যে এরা হলো বেনিফিশিয়ারি, এদের পরিবারের লোকজন বা এরা মিলিয়ন্স মিলিয়ন্স ডলার বানাইছে, এরা চায় না এখন ওদের ওই টাকাটা বন্ধ হয়ে যাক। এই যে আমরা বেগম পাড়া নিয়ে কথা বলি, লোকজন জি। নতুন আসলে জানতে চায় ভাই তোমাদের বেগম পাড়া কোথায়। তো এই বেগম পাড়ার উৎস কি? এই যারা দুর্নীতিগ্রস্ত, মানে শুধু তো যারা রাজনীতি করে তারা না, যারা আওয়ামী লীগের ছত্রছায়া, এই যে 15 বছর ধরে যে আওয়ামী লীগ সব তাদের লোকজনকে ঢুকাইছে, সরকারি চাকরি করে, পিওনের চাকরি করে 400 কোটি টাকা বানাইছে, শেখ হাসিনা নিজে বলছে আরো আরো। তারা এখানে তো মনে করেন মানে লাক্সারি, শুধু এখানে না সবখানেই আছে। এবার আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই যে বিএনপি ইজ অলসো নট আউট অফ দিস। আমি এখানে অনেক বিএনপি এরকম সময় লিডার সামথিং জানি, যারা গত 17 বছরের কোনো ক্ষমতায় নাই। তারা তো কখনো আমি দেখিনি বেগিং করতে, তারা এখনো তাদের সেম ওর লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতেছে। হাও? তারা এত টাকা বানাইছে, এত টাকা বানাইছে, যে আগামী 100 বছরে 200 বছরে তাদের টাকা কোনো শেষ হবে না। তো রাজনীতি বাংলাদেশে 99.99% লোকজন করে টু বিকাম ফিলদি রিচ। কত রিচ তারা নিজেও জানে না। হুম। হ্যাঁ। আর বিপ্লব করে গরিব লোকজন, বিপ্লব করে ছাত্র জনতা, গরিব লোকজন রক্ত দেয়, কিন্তু ওটার আনন্দ ভোগ করে, ওটাকে মিস ইউজ অ্যাবিউজ করে রাজনীতিকরা টু গেট রিচ রিচ অ্যান্ড রিচার। তো 1971 মতোই রাজনীতি হয়েছে। কখনো মানুষ করে না ভাই, বাংলাদেশে অ্যাটলিস্ট করে না মানুষের উন্নতির জন্য। যেটা করে সেটা হলো আই ওয়াশ। 5% দেয়, 10% দেয়, 90% খায়। আর যেই 5-10%টা দেয় ওটাকে হিউজ ফলাও করে, এবং যেটা তারা জীবনেও করবে না সেগুলো সব বলে বলে মানে মানুষকে আগডুম বাগডুম বুঝায়। ওকে, বারবারই স্বপ্ন দেখে মানুষ, তারপরে প্রতারিত হয়। মিসবাহ, কথাটা সত্যি কিনা? বারবারই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এবং মানে নির্দয়ের মতো তো মানুষ মারা যায়, নির্বিচারে মানুষ মারা যায়। এত এবং প্রতিটা গল্প একেবারে চোখে পানি আসার মতো গল্প, কিন্তু তারপরেও তাদের ভাগ্যের উন্নতি হয় না। এই 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 সাইকেলের শেষ কোথায়? অনেকে বলছে এরাও নাকি এটা হবে আগামী 10 বছর পর। ভাই আসছেন, দেখতে দেন কিভাবে চালায়, তারপরে দেখেন এরা কি হয় না, বর্তমানে। দিস ইজ আ বিসিএস সাইকেল, ইটস কামিং, কিপ মানে কামিং ব্যাক এগেইন এন্ড এগেইন। আমাদের দেওয়ান ভাই যেটা বলতেছে আর কি, যে কারণ আমাদের লোকজন যারাই পলিটিক্স করে তাদের মধ্যে আলটিমেটলি হলো সবাই আপনার ফর দেয়ার ওন ওকে, সেক, ফর তো দেয়ার ওন আমি প্রফিট। যেটা বললাম সো যে আপনি বলছেন সবাই কেউটো সাহেব হবে, তো বর্তমানে তো ঢোড়া সাহেব আছে, ঢোড়া সাহেব কেউটো সাহেব হতে একটু সময় লাগবে। আমার এখানে না, এখানে আমি একটু ইয়া করব যে একটু, আমার মনে হয় যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে এই জায়গাতে। আমার মনে হয় আমাদেরকে একটু ফিচার, দেওয়ান ভাই লাইক তো ইমোশনাল হয়ে গেছে, কিছু একটা বলতে হোয়াট হবে। হোয়াট উই ক্যান ডু। আমাদের এই যে এই সাইকেলটা, তো উই হ্যাভ টু ব্রেক ইট, লিস্ট উই হ্যাভ টু ট্রাই। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের পলিটিক্যাল পার্টিরা 15 বছরে দে গেই বাপ,
আমাদের রাজনৈতিক দলগুলোকে অলরেডি ব্রোক করা হয়েছে, বিভিন্নভাবে ইন্টিমিডেট করা হয়েছে, দে গেভ আপ। But at the end, some courageous, our sons, they wake up, they Sons and rise. daughters of Bangladesh আমি So বলি। why we are like, আপনি, we have like the reality is very pessimistic. What we have seen, দেওয়ান ভাই যেগুলো বলতেছে, you can't contradict with those points. আপনি যেটা বলতেছেন, I can contradict, but I will not lose hope. আমরা দেখেছি যে এই 2024-এ আমাদের ছেলেমেয়েরা যেটা করে দেখিয়েছে, we will make it ইনশাল্লাহ। বাট এবং তারা কিন্তু খুব সুন্দর একটা কাজ ছিল, দেখেন ওরা কিন্তু ডাইরেক্ট ছিল। আপনার খেয়াল আছে প্রতিবারই আমরা এটা বলতাম, ডানে যায় বামে যায়, ওরা খালি বলে গো স্ট্রেট গো স্ট্রেট গো স্ট্রেট করে তারা একবারে মসনাদে পৌঁছাইছে আলটিমেটলি ফাইনালি পৌঁছাইছে। সো আমি পৌঁছাইছে। বলবো যে তো এখানে আমাদের মূল ফোকাসটা, আমরা যখন বিগ পিকচার সবগুলাকে একসাথে দেখি, দেয়ার আর এ লট অফ থিং টু ফ্রাস্ট্রেট অ্যাবাউট। আচ্ছা, ডোন্ট ওইটা আই উইল দ্যাটস আমি করি শেষে কি কথা জানেন, আসবে। আমি লাইক লুক এট ইউর ওন স্কোপ। আমি এখন বাংলাদেশে পিনাকি কি বলছে, আসিফ নজরুলের ব্যাপারে সে কি বললো, ইলিয়াস কি বলছে, অন্যান্য অ্যাক্টিভিস্টরা কি বলছে, হোয়াই আই শুড নট ইভেন বদার অ্যাবাউট দ্যাট। হোয়াট ইউ ক্যান ডু। আমি আপনাদেরকে এই যে গত সপ্তাহে আমরা ইন্ডিয়ান এম্বাসির সামনে ঠান্ডার মধ্যে -10, ইট ওয়াজ স্নো স্টর্ম ডে, বললাম ভাই আপনারা যে পারেন আসেন, যদি না পারেন আমি একা যাবো। আমি আমার ছোট বাইরে নিয়ে চলে গেছি, আমরা দুইজন। at least at the end we got like 12-15 people. বাট নেক্সট টাইম ইনশাল্লাহ, একটু ওয়েদার খারাপ ছিল, টাইমিংটা ছিল ওয়ার্ক টাইম, পুরো অফিস ব্যাপারটা। টাইম, সবার জন্য সম্ভব না, কিন্তু অনেকে পরেও আসছে। আপনি একটা একটা জিনিসে ইম্পর্টেন্ট, ফোকাস থাকেন, ডু ইউর ওয়ার্ক, হোয়াট ইউ তো ক্যান ডু। স্ট্যান্ড ফর রাইট। সো লাস্ট প্রশ্নটা আমি না করে ছাড়তে পারবো না, আপনার শেষ করে আপনাদের যেতে হবে আমি জানি। প্রশ্নটা হচ্ছে যে এই যে কমিউনিটি দেওয়ান ভাই যে কথাগুলো বললেন, যে চলে আসছে যারা টাকা নিয়ে আসছে, আসার পরে এখানে ব্যবসা খুলছে, বিভিন্ন খাতে খাটাচ্ছে। দেওয়ান ভাই একজন বিজনেসম্যান আমি জানি। তো এখানে এসে কি আমরা কমিটির মধ্যে বিভেদ তৈরি করবো? ডু ইউ স্টিল কন্টিনিউ? মানে কথা হচ্ছে একটা, আপনি যদি দোকান কিনবেন, দোকানের নাম ফুড অ্যান্ড হালাল ফুড, হালাল বাংলাদেশ ফুড, সেই ফুডে যদি আপনি বলো ও জামাতের লোক সুতরাং আমি যাবো না, বিএনপির লোক যাবো না, বয়কট করবেন কেন? তাহলে তো আমার বাংলাদেশি ব্যবসাটাই কমে যাচ্ছে। এই ঘটনাটা কি আসলে? আমরা কি দেশের যে আমাদের যে বিভেদটা, ওই বিভেদটা কি এখানে কানাডা তো টরন্টো তো ড্যানফোর্থে মারামারি হবে দেখলে 2 দিন পরে? এখন তো আমাদের এই অবস্থা, আমাদেরকে এই অনুষ্ঠানের পরে মোটামুটি সবাইকে রাজাকার হিসেবে ট্যাগ দেওয়া হবে, আমি 100% শিওর। কিন্তু অসুবিধা নেই। কিন্তু আমরা আসলে না, আমরা আসলে বাংলাদেশ পন্থী সত্যিকার অর্থে, আমরা ভারতপন্থীও না, পাকিস্তান পন্থীও না। কিন্তু এই কমিউনিটিটাকে আপনি এই যে 60 কোটি টাকা নিয়ে আপনি আসছেন, পালায় আসছেন, ছাত্রলীগের নেতা দেওয়ান ভাই বাড়ি বিক্রি করবেন না? বাড়ি বিক্রি করবে, সে বাড়ি কিনবে কার কাছ থেকে? আপনি যদি বাড়ি বিক্রি করেন না করেন, আপনি বলেন না ও কিনবো না, ও ছাত্রলীগের টাকা আনছে, আমি ওরে বাড়ি বিক্রি করবো না, তো তাহলে তো সে বাড়ি কিনবে, আবার ছাত্রলীগেরই আর একটা নতুন একটা এজেন্ট তৈরি হবে, আওয়ামী এজেন্ট, তারপরে সে 90 এখানে একজন রিচ পার্সন হবে। এই উত্তরটা কি আসলে? আমি আপনাকে এখানে একটু বলি একটু একো ভাই, জিনিসটা এখানে এরকম না। এখানে যারা চুরি চামারি করে আজকে না গত 20 বছর ধরে টাকা আনতেছে, তাদের এখানে সিলেক্টেড এজেন্টস আছে। হ্যাঁ, সিলেক্টেড এজেন্টস আছে যাদের সাথে তাদের আগেরই কন্ট্রাক্ট থাকে এবং তারা অন্য কারো কাছে যায় না। হ্যাঁ, আপনি যদি একটা ভিডিও দেখতেন, যেটা ওই যে ভূমি মন্ত্রী, আমার নামটা মনে আসতেছে না, যার প্রায় জাবেদ, 650 বাড়ি আছে। সাইফুজ্জামান হুম, জাবেদ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সে কিন্তু এসে এজেন্ট খোঁজে না, সে কার সাথে হলো ইংল্যান্ডে, আপনার দুবাইতে তার কিন্তু লোক ঠিক করা আছে যে এই 2 নাম্বারই করে, এবং হ্যাঁ সে তার থেকেই কেনে। তো এই যে বেগম পাড়ার যারা, এই যে আপনার যারা এই 2 নাম্বার করে সব আপনার বাড়িগুলা কিনছে এবং ব্যবসা বাণিজ্য, দে উইল নট গোনা গো টু রেগুলার এজেন্ট সামথিং। তাদের ওই সিলেক্টেড, তাদের দল সাপোর্ট করে 2 নাম্বার এজেন্ট রেডি আছে এবং তাদের সাথেই তারা সিলেক্টিভলি কাজ করে। ঠিক আছে, আরেকটা কথা বলি ভাইয়া, বিভেদ যেটা বলছেন, বিভেদ অলওয়েজ থাকবে। যে 2 নাম্বার, যার হলো 2 নাম্বার টাকা, তার সবকিছু 2 নাম্বার, তার মনে লুকাচুরি থাকবে এবং সে সরল মনে সবার সাথে মিশবে না। সে অ্যাভয়েড করবে এবং সে ওরকম জায়গাতেই যাবে যেখানে তার মানে ধরা খাওয়ার চান্স না থাকে। আর যারা সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাই বা যারা নর্মাল, আমরা সবখানেই যাব ভাই, কারণ আমরা তো মিকি মাউস, আমাদের তো কোনো, আমরা জাহাজের খবরও জানি না, আমরা হলাম সব আদার ব্যাপারী। কিন্তু আমি দেখছি যে এই যে অ্যাভয়েডিং যেটা বলছেন, অ্যাভয়েড ওই 2 নাম্বার গুলা, যাদের সব অবৈধ টাকা, যারা এখানে দেখায় যে তারা খুব মানে অ্যারিস্টোক্রেট অ্যাফ্লুয়েন্ট আছে, তারা হলো অ্যাভয়েড করে বিকজ তারা ধরা পড়তে চায় না। তো এই ডিভিশনটা ভাইয়া সবসময় থাকবে। এবং আবারও রিপিট করে বলছি, এরা ওই যখন টাকা আনে, যখন এরা ব্যবসা বাণিজ্য কেনা, এরা এদের ওই 2 নাম্বার এজেন্ট, এবং ওই 2 নাম্বার এজেন্ট গুলা ওদের জুতা প্রতিদিন সাফ করে, মানে আমি কি বলবো যে ওদের পা ধোয়া পানি খায়। বিকজ আই নো পিপল এজেন্ট, যে ওই ব্যাংক ডাকাত, যে ওই যে ওই নাহিদ যে ছিল আপনার, ওই যে লবঙ্গ রেস্টুরেন্ট ওগুলার, আমি একটু সরাসরি বলি কারণ আমি কাউরে ভয় পাই না ভাই এখানে, আমি জীবনে কখনো ভয় পেয়ে চলি নাই। হ্যাঁ, তো ওই
তার বাসায় যে ফ্রিজ ক্লিন করছে বউ, জামাই হলো সুইপ করে দিছে তার হিল ক্রেস্টের বাসায়, যে রিয়েল এস্টেট এজেন্ট কাপল, হ্যাঁ। তো বউ ছিল এজেন্ট, জামাই এজেন্ট না। তো এরকম তারা মানে তাদের মুখ দিয়ে লালা পরে ওই 2 নম্বরের বিজনেস পেত। তো এরকম যাদের মুখ দিয়ে লালা পরে ওদের কোন এথিক্স নাই, ওদের কোন ইমান নাই, এবং ওদের সাথে ওই 2 নম্বরের ডিল করে, এবং ওরা আমৃত্যু ওরা একসাথে থাকবে, দে আর ওয়ান গ্রুপ। এবং ভাই যারা নর্মাল তার আদার গ্রুপ, এটা কখনোই মানে ভাইয়া এটা না, এটা মেশে কম্প্রোমাইজ না। করার কিছু নেই, কম্প্রোমাইজ। থ্যাংক ইউ, আপনি না, অনেক শক্ত কথা বলছেন। আমি শুধু মিসবা, এই যে বয়কটের ব্যাপারটা বলা হচ্ছে, ওদের সাথে মিশবো না সামাজিক ভাবে। কানাডা ইজ ফ্রি কান্ট্রি, তারা আসছে কানাডাতে, তারা ল ট্যাক্স দিচ্ছে। এখন তাদের বিরুদ্ধে আপনাদের আপনাদের অবস্থান কি? তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এই যে দেওয়ান ভাই যেটা বলছে, ডিভিশন থাকবে, বাট উইল বি অন দা, আমরা ডিভিশন থাকবে ভালো আর খারাপের, আমরা সবসময় ভালোর পক্ষে থাকবো, ট্রুথের পক্ষে থাকবো। অটোয়াতে আপনি জানেন হাসিনার পতনের আগেই আমরা কিন্তু এই যে সিটি গ্রুপ মনে করেন একটা, যারা আওয়ামী লীগকে স্পন্সর করছে এদের পণ্য মানে বয়কট, বাংলাদেশি দোকানে দোকানে গিয়ে আমরা রিকোয়েস্ট করছি। খুব ইন্টারেস্টিংলি পুলিশের একজন আইজিপির ভাইয়ের দোকান এখানে আছে, তাদের নাকি অনেক বাড়িঘর কেনা হয়েছে, এই ধরনের অভিযোগ আছে, 8-9টা করে বাড়ি অটোয়াতে আছে। তাদেরকে অনুরোধ করেছি, তারা উল্টা আমাদেরকে ধমক দেয়, বুঝছেন, বলে যে আপনাদের এসব বয়কটে কি আসে যায়, আপনারা ইসরায়েলরে বয়কট করছেন, ইসরায়েলের কি এসে এই গেছে। প্রশ্নটার উত্তর দিতে হবে তো আপনাকে। ওরা বলবে আমার কিছুই ফেলানো যাবে না, আপনারা হ্যাঁ, এরপরে তো কি তো করবেন? আমি আমি বললাম যে দেখেন, ইউ হ্যাভ ইউর ওন রাইট, আপনি চাইলে আপনার জিনিস বিক্রি করতে পারেন, বাট উই ডিসাইডেড টু বয়কট ইউ। আমরা আমাদের পরিচিত, আমার পরিচিত সার্কেল আমরা যারা আছি কেউ আমরা এখন ওই দোকানে যাই না। এবং আরেকটা জিনিস দেওয়ান ভাই, যে একটু একটা পয়েন্ট বলেছেন, যে এই যে আমাদের সাইফুজ্জামান জাভেদ চৌধুরী যেমন রিপন মাহমুদ ছিল আপনার লন্ডনে তার টাকা পয়সা ইনভেস্ট করার জন্য, বাংলাদেশে আপনি জানেন সাইফুজ্জামান জাভেদের চেয়েও কিন্তু বড় ব্যাংক ডাকাত এখানে আমাদের কানাডাতে আছে, আমাদের অটোয়াতেই থাকে, আমাদের এস আলম গ্রুপের এক ভাই, তার জন্য যে এজেন্ট সে আবার টরন্টোতে থাকে, রিপন এবং মাহমুদের এটাও চেয়েও। বলি, সরি টু ইন্টারাপ্ট, তার লয়ারও আছে, কানাডিয়ান হ্যাঁ, লয়ার, বাঙালি লয়ার, তাদের টিম, তাদের লয়ার, তাদের রিয়েল এস্টেট এজেন্ট, তাদের রেনোভেশন পিপল, তারা এক টেবিলে এক এক প্লেটে রাতে খায়, তারা মদ খায়, জুয়া খেলে, সবই তাদের একসাথে, তাদের মাস্তি সার্কেল যে চলে। এটাই এটাই এখানে দুঃখের ব্যাপারটা কোথায় জানেন, আমাদের দেওয়ান ভাই এবং ইকো ভাই, যে এই লোকেরা মানে এইসব ব্যাংক ডাকাতদের যারা সার্ভিস দিচ্ছে কানাডাতে বসে, খুব ইন্টারেস্টিংলি আমি দেখলাম, দে আর লাইক ডিড আন্ডারগ্রেড ফ্রম ইউএফটি, ডিড অ্যান এমবিএ ফ্রম রটম্যান, হি বিকেম এ সিপিএ, সুলিক, হি সুলিক, ইজ অসগড ল স্কুল রটম্যান থেকে ল পাশ করা। রটম্যান হ্যাঁ, সো এই লোকেরা হাইলি এডুকেটেড, তারপর ডাক্তার, প্র্যাকটিসিং ডাক্তার, এরা লাইক কাপল, তারা বাংলাদেশে ইউসিবিএল থেকে 2,000 কোটি টাকা লুট করে নিয়ে আসলো। 2,000 কোটি টাকা যে রিসেন্টলি যে ইউসিবিএল একটা রিপোর্ট আসছে, এটার সাথে কিন্তু আমাদের দুই ক্যানাডিয়ান ডিরেক্টলি এটা ইমপ্লিকেটেড। কিন্তু আপনি লুট করছেন, কানাডিয়ান লতে তো তারা ক্লিয়ার। প্রবলেমটা তো এখানে। কানাডিয়ান লতে এটা না, কি? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তারা যখন এই কাজটা করছে তখন বাংলাদেশে ওরা বলে নাই যে তারা ক্যানাডিয়ান, সো ওকে, এরা ক্যানাডিয়ান আমরা মনে অথরিটি হয় এটা এখনো জানে না। সো লং এখানে ডিসকাশন। আমাদের আমাদের ডিউটিটা কি, যেমন ধরেন এই জিনিসটা আমি আমার শেয়ার করেছি, নিউজটা একটা পত্রিকায় পেয়েছি, নিউজটা আমি শেয়ার করলাম। আমি চেষ্টা করতেছি যে এখানে আমি মনে করি আমাদের যার মতো যারা ফোরাম আছে এখানে, যে বিসিসিবি বলেন, বিসিসিবি থেকে আমরা অনেক অটোয়ার কমিউনিটি আমরা কৃতজ্ঞ, আমরা অনেক সাপোর্ট পাইছি বিভিন্ন থ্যাংক ইউ ক্ষেত্রে, আপনি ছিলেন, দেওয়ান ভাই দেওয়ান ছিলেন। ভাই, থ্যাংকস টু দেওয়ান ভাই এবং হ্যাঁ আমাদের দেওয়ান ফুল ভাই, প্যানেল। তো লিমন ভাই তো আমাদের আছেনই। হ্যাঁ, আমরা যখন ধরেন, আমি অন্য গ্রুপের নামে খারাপ কিছু বলতে চাই না, অনেক জায়গাতে হয়তো আমরা এক্সপেক্টেড এরকম ইয়া পাই নাই, বাট আমরা বিসিসিবির কাছ থেকে যেটা মোটামুটি আমি বলবো যে বিসিসিবি স্পেশালি মেইন আপনাদের কাছ থেকে এই সাপোর্ট আমরা পেয়েছি। সো আমি বলবো যে আমাদের এই যারা এই গ্রুপ, আপনাদের কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার মতো সুযোগ আছে, চান্স আছে, সো আপনাদের রেসপন্সিবিলিটি একটু বেশি। সো যেমন ধরেন এই ধরনের জিনিসগুলো একটু শেয়ার করা, কমিউনিটিকে একটু মোর অ্যাওয়্যার করা, যে আপনার কি, আচ্ছা দেখো। আমরা ব্যাক করি তাহলে, আমরা ব্যাক করি। তারপরে তো আপনার সেকেন্ড জেনারেশন যখন হবে, এটা ছেলে মেয়েরা তো বিয়ে হবে। আমার মেয়ে যদি তাদের ছেলেকে পছন্দ করে বিয়ে করবে, তার ছেলে যদি তার মেয়েকে, যদি আমার ছেলে পছন্দ করে বিয়ে করবে, এ কি থামাবেন কিভাবে? এভাবে তো ইন্টারমিঙ্গেল হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বুঝতে হবে, আপনি পাকিস্তানপন্থী পাকিস্তানপন্থী বলছেন, আপনি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার বিয়ে হিসাবে বিয়ে হচ্ছে পাকিস্তানপন্থী। আর দিকে যে পাকিস্তান বলছে বলছে তাকে আপনি কোপায় কোপায় প্রকাশ্যে দিয়ে বলে মারতেছেন। হোয়াট ইজ দিস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি ইকুয়েশন। এই ইকুয়েশনটা তো খুবই চমৎকার, আপনি অলরেডি আপনি উদাহরণ দিয়ে দিয়েছেন আর কি, যে আমাদের এমনই দুর্ভাগ্য জাতি হিসাবে, জাতির জনকের মানে নাতি নাতনিরা কেউ বাংলাদেশে বিয়েও করতে পারেনি। আপনি একজনকে পাকিস্তানি ট্যাগ দেন, একজনকে ওই দেশে ট্যাগ দেন, কিন্তু আপনি নিজের ফ্যামিলিতে আপনি বাংলাদেশিদের কাছে বিয়েও দেন নাই সহজে, খুব হাতে গোনা কয়েকজন হ্যাঁ, ছাড়া। আমাদের তো মুখ থেকে আপনি বলেন জয় বাংলা, আমাদেরকে বলেন জয় বাংলা বলতে, তাদের মুখ থেকে তো জয় বাংলা খালি কোনো মতে রেকর্ডেড বেরোয়, তাদের মধ্যে তো রেকর্ড, সেই চেতনা নেই। শুদ্ধ শুদ্ধ বাংলায় কথাও বলতে পারবে না, বলতে তাদের পারে নেই না আমার চেনা জাতীয় বিষয়। সঙ্গীত,
কোথায় আপনি কি জানি সোনু একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ্য মজিবরের আমি বলতে পারি, তার নাতি তো কোনোদিন বলতে পারবে না এই গান। পারবে না, পারবে না। সো তাহলে কি এই লাভ এই যে হলো? আমাদেরকে বুঝছেন, আমাদেরকে অলওয়েজ মিসগাইড করা হয়েছে। এবং আপনি এর আগের একটা পয়েন্ট যেটা বলেছেন যে এখানে আসলে আলটিমেটলি নেক্সট জেনারেশন আমাদের ছেলেমেয়েরা হয়তো ওদের সাথে মিঙ্গেলিং করবে। আমি এখানে বলি এখানেও আসলে আমাদের একটু দায়িত্ব আছে। You should be friends with the people like you, the good people. Be with the good people. লাইক বেশি বড় সার্কেল মেনটেন করার দরকার নাই। আমরা অটোয়াতে থাকি, আমি টরন্টোর তুলনায় আমি অটোয়ার লাইফ স্টাইল, আমি টরন্টোতে ছিলাম বছর খানেক। অটোয়ার যে একটা স্মলার কমিউনিটি বাট মোর এনগেজ, ভেরি ক্লোজ। আপনি একটা জিনিস দেখেন, আমরা এত অল্প লোক নিয়ে আমরা কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি করছি। লাইক এই রাইট যে রাইট। ইন্ডিয়ান হাই কমিশন থেকে শুরু করে মিনিস্ট্রি থেকে আমরা ইভেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখানকার, আমরা তারপর শেষ আপনার, করবো, হ্যাঁ শেষ হ্যাঁ করবো সব আমরা, জায়গাতে যে মানে বিভিন্ন মন্ত্রীদের সাথে ডিরেক্ট আমরা ফিজিক্যালি মিটিং করা, এমপিদের সাথে ফিজিক্যালি মিটিং করা, এটা বিগ কমিউনিটির পক্ষে আসলে আমার মনে হয় যে টরন্টোতে এটা পসিবল না। আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ক্যাপিটালে থাকি, প্লাস আমাদের কমিউনিটিতে উই আর লাইক ফিউ পিপল, বাট উই আর ফোকাসড এন্ড ভেরি কিন্তু অ্যাক্টিভ। হ্যাঁ, আমি এগ্রি, কিন্তু দেওয়ান ভাই যেটা বললেন আমি যাবো, দেওয়ান ভাই এগ্রি করেন কিনা আপনার, এরপরে আমাদের লাস্ট কোশ্চেনে যাবো আর 2 মিনিট। দেওয়ান ভাই কোশ্চেন আপনার যেটা বুঝলাম সেটা হচ্ছে ওরা খারাপ লোক খারাপ লোকের মধ্যেই থাকুক, তারা রোলস রয়েস চালাক, তাতে আমার কি যায় আসে? আর প্যারিস হিলটন কি ঘড়ি পরে তাতে আমার কি যায় আসে? তাতে চোরের টাকা যদি হয় কারো, আমার কি তাতে? আমরা থাকবো হচ্ছে যে বুড়া মাত না শুনো, বুড়া কথা শুনবো না, বুড়া জিনিস দেখবো না, এটাই তো বলতেছেন দেওয়ান ভাই। ভাইয়া আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আপনি যেহেতু আমাদের নেক্সট জেনারেশনের কথা বলছেন যে আমাদের ছেলে মেয়েরা ওদের সাথে যদি মেশে বা বিয়ে করে, দেখেন ভাইয়া এটা কন্ট্রোল করা সম্ভব না। হ্যাঁ, এটা মানুষের ফ্রিডম, কে কার সাথে মিশবে, কার কে ফ্রেন্ড বানাবে। হ্যাঁ, তো যেটা আমি বলতে পারি যেটা হলো, যেটা একটা ছোটবেলায় কথা আমার দাদা বলতো যে আপনার ম্যানার এন্ড চ্যারিটি বিগিনস ফ্রম হোম। তো আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে একটা জিনিস শেখানো ভালো হবে যে এথিক্স, এথিক্স আর বি এ গুড পার্সন। তো সেইটা যদি আমরা শিক্ষা আমাদের বাচ্চাদেরকে ঠিক মতো দিতে পারি, আমার মনে হয় তারা বেছে নিতে পারবে যে কে তাদের ফ্রেন্ড হবে কে হবে না। কারণ দেখেন ভাই, বাঙালি ছাড়াও তো অনেক সাদা 2 নাম্বার আছে, চাইনিজ, স্প্যানিশ, ইন্ডিয়ান। ইন্ডিয়ানদের তো মধ্যে মার্শাল্লাহ মেজরিটি 2 নাম্বার 10 নাম্বার আছে। তো কেউ যদি তার নিজের ক্যারেক্টারটা এথিক্সটা ভালো রাখে এবং সে যদি মানে ব্যাড ক্রাউডের সাথে মিশতে না চায়, তাহলে সে কিন্তু ওভাবে ফিল্টার করবে এবং তার ওই ফিল্টারিং এ ওখান থেকে ওই বাঙালি, ইন্ডিয়ান বা ফিলিপিনো যেই খারাপ বাদ হয়ে যাবে। এবং যে তার সমমনা, যে মানে নর্মাল ডিসেন্ট, কেউ তার ফেরেশতা না, সবার মধ্যে ভালো খারাপ আছে, বাট ওই উই আর অ্যাভয়েডিং দ্য ভেরি ডার্টি বাঞ্চ, মানে যাদের একদম প্যারেন্টস মানে গ্র্যান্ডফাদার থেকে শুরু করে মানে সব হিস্ট্রি আছে অফ অল লাইক ক্রাইম এন্ড অল দোজ থিং। তো এথিক্সটা যদি আমরা ভালোভাবে শিখাতে পারি, তারা যদি একটা গুড হিউম্যান, তাদের সোলটা যদি ভালো হয়, তারা নিজেরাই ভাই এটা হলো বেছে থ্যাংক ইউ, নিতে পারবে। থ্যাংক ইউ। আমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট কমেন্ট করবেন আপনারা কাইন্ডলি 30 সেকেন্ডস করে। আমাদের পোস্টের একটা কথা ছিল, ঠান্ডা আমরা হই নাই। বিজয় 1971, বিজয় 2024, এর মাঝে 53 বছর চলে গেছে, এবার হয়তো 54তম। নাম্বার নিয়ে প্লিজ আমাদেরকে গুতাগুতি করবেন না, ইতিহাস বিদেশে বলবে আপনি তো এটা 54 বললেন কেন, 53 কেন বললেন, ডাজন্ট ম্যাটার, সময় চলে গেছে। আহ, ঠান্ডা আমরা এখনো হই নাই, এটা বলা হয়েছে, অনেকে মনে করছে ঠান্ডা হয়ে গেছে বাঙালি। ঠান্ডা আমরা কেন হই নাই, আমাদের ভবিষ্যৎ কি? দেওয়ান ভাই আপনার কথা একটু শুনতে চাই। ভাইয়া এটা আমি বলবো যে এই সরকার যেটা এখন আছে, তত্ত্বাবধায়ক সরকার, এটা বিপ্লবের পরে এটা মানুষের রক্তের উপর, এটা কোনো নির্বাচিত সরকার না, এটা রক্তের উপর গড়া সরকার। এবং এই সরকারকে জবাবদিহি করতে হবে তার কাজের জন্য, এবং এটার জন্য তার অ্যাকাউন্টেবল। এবং আমরা যেটা ওই মেজবা ভাই বলছে যে আমাদের দায়িত্ব, আমাদের দেখতে হবে যে ওনারা কিভাবে কি করছে। আমরা যদি হাল ছেড়ে দেই যে ওনারা যা খুশি আগামী 1 বছর 2 বছরে করুক, তারপর নির্বাচন দিবে, একটা নো, এটা করা যাবে না। যারা জীবন দিছে, হাত পা দিছে, মারা গেছে, তারা তাদের দায়িত্ব করে দিছে। এখন আমরা যারা এই বিদেশে আছি, আমরা লিখে প্রোটেস্ট করব বা প্রস কনস বলবো কি হচ্ছে বাংলাদেশে বলবো, এই জন্য আমরা দমে যাই নাই। আমাদেরকে অলওয়েজ দেখতে হবে যে এই সরকার বিফল না হয়ে যায়। এই সরকার যদি বিফল হয়ে যায়, এটা আমাদের সারা বাংলাদেশের মানুষের মানে মনের সরকার, জীবনের সরকার, তারা আমরা আবার বিফল হয়ে যাব। এবং আমাদের ভয়, এরপরে যদি আবার কেউ এরকম সাইকোপ্যাথিক সরকার স্বৈরাচারী হয়, ওরা আমাদেরকে একদম শেষ করে দিবে। বিকজ দে উইল বি ওয়ার্স দেন দিস ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিকজ ওরা দেখবে যে শেখ হাসিনা কি কি করছিল, কিভাবে টাকা বানাইছে এবং কিভাবে তার পতন হয়েছিল। তারা সবগুলা তখন সবকিছু বুলেট প্রুফ করবে, করে তারা আরো ওয়ার্স্ট থেকে ওয়ার্স্ট হবে। এই জন্য আমাদের দমে থাকা যাবে না। হ্যাঁ, আমরা সরকারকে সাপোর্ট করব, কিন্তু তাদের সমালোচনা করব এবং নিজের পক্ষ থেকে যা পারা যায় তাই করব। সো উই ক্যান নট বি জাস্ট এ সাইলেন্ট ওয়াচার।
থ্যাংক ইউ সো মাচ মিসবাহ। ঠান্ডা আমরা হই নাই, কেন হই নাই? ঠান্ডা কি হওয়ার চান্স আছে? কোনো কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই। আমরা দেখেন এই যে দান ভাইয়েরটাকে আমি জাস্ট কন্টিনিউ, দান ভাইয়েরটাকে জাস্ট শুধু একটু অ্যাড করা, সেটা হচ্ছে যে আম, আমরা এখনো কিন্তু দেখেন এমবেসির সাথে প্রতিনিয়ত ট্রাই করতেছি, এমবেসিকে বিভিন্ন টপিক গুলোতে বিভিন্ন কিছু নিয়ে, যে বাংলাদেশের মানুষের আমাদের যে প্রত্যাশা, 24-এর গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, এটা যাতে এমবেসির কাছ থেকে এই ধরনের সার্ভিস গুলো আমরা পাই। উই আর কন্টিনিউয়াসলি পুশিং দেম। আমাদের পার্সোনাল কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, যাওয়ার কোনো কারণ নেই, এখানে বসে আমরা এগুলো চাইও না। বাট হোয়াট উই ওয়ান্ট ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি। এবং উনি যেটা বলছে, আমরা যদি এদেরকে প্রেশারের মধ্যে না রাখি, বাংলাদেশের যে বর্তমান যে এই সরকার বলেন, ইভেন দ্য স্টুডেন্টদেরকে, এদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না রাখি, দেয়ার ইজ এ বিগ চান্স দ্যাট যারা ক্ষমতায় আসবে তারাও কিন্তু এই 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 আওয়ামী ফেসিস্ট রেজিমের মতোই হতে পারে। সো আমরা এখানে ঠান্ডা হওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। এবং সাথে সাথে দেখেন এই যে বিভিন্ন এজেন্ট গুলা, পতিত স্বৈরাচারের এজেন্ট, দেশীয় এজেন্ট, বাইরের এজেন্ট গুলা এখন বাংলাদেশকে বলা যায়, বলে না, খামচে ধরা শকুনের মতো খামচে ধরেছে এখন আসলে। মানে দিস ইজ নট অনলি দা লাইক ফাইট ইট, লাইক এদেরকে শুধুমাত্র প্রেসারে রাখা, যে অ্যাকাউন্টেবিলিটিতে বাধ্য করা, ওরা যাতে সবসময় চেক এন্ড ব্যালেন্সে থাকে যারা এখন ক্ষমতায় আছে, শুধু তা না, বাইরের লোকজন যে এখন আমাদের উপর যে ইনফ্লুয়েন্স, এই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আমাদের ভূমিকা রাখতে হবে। সো এই কারণেই দেশি এবং বিদেশি সব এজেন্টরা এখানে সক্রিয়, বুঝছেন? সো আমাদের আসলে বলবো যে উই হ্যাভ টু বি লাইক মোর, আমাদের এখন এই পলিটিক্স নিয়ে মোর অ্যাওয়ার থাকতে হবে। আমাদেরকে জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে দেশে আসলে কি হচ্ছে, এখানে কারা মোর বেনিফিশিয়ারি গ্রুপ, কারা বা থ্যাংক ইনফ্লুয়েন্সিয়াল ইউ, গ্রুপ থ্যাংক ইউ, কারা। জি, থ্যাংক ইউ। আমরা যেটা বুঝলাম যে, এবং অনেকে মনে করছেন এটা বিশাল একটা চাকরি বাকরি করে এত কিছু কিভাবে করব, কাজটা কিন্তু খুব সহজ। কাজটা যদি জটিল মনে হচ্ছে, তবে জটিলই না। আপনি সবসময় সত্যের পক্ষে থাকবেন, সিম্পল একটা কাজ, ভেরি সিম্পল একটা কাজ, শুধু ট্রু। সত্যের পক্ষে থাকবেন। আর বাংলার জনগণ আসলে কখনো ভুল করে না। বাংলার জনগণ ফেরত আসবেই। সিরিয়ায় তো দেখলেন 50 বছর পরেও করেছে। বাংলার জনগণ কখনোই ভুল করবে না। ভাটির দেশের মানুষ, বন্যা আসে, তুফান আসে, তুফান তুফান, কিন্তু কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে এই যে যে ব্যাড সিস্টেমটাকে আমরা আসলে পাকস্থলী থেকে একটা সময় না একটা সময় উপরে বের করে দেবই। ইউ ক্যান নট স্টে ইন আওয়ার ব্লাড, বিকজ দিস ইজ দ্য ব্লাড অফ বাংলাদেশ। আমরা একেবারে পিওর ব্লাড, পিওর স্পিরিট অফ বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।